হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি কন্টিনিউটি অ্যান্ড ডিফেন্সিবিলিটির ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটা মূলত দুটো সেশনে হবে। ফার্স্ট সেশনে অনলি পিওরলি কন্টিনিউটি অ্যান্ড সেকেন্ড সেশনে পিওরলি ডিফেন্সিবিলিটি। অ্যান্ড কন্টিনিউটি ডিফেন্সিবিলিটির এমন অনেক প্রবলেম আছে যেটা মিক্স আকারে আছে, অর্থাৎ কন্টিনিউটি ডিফেন্সিবিলিটি দুটো মিলিয়ে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হয়। তো সেই রকম প্রবলেমের সংখ্যাটাই বেশি। তাই কন্টিনিউটি ডিফেন্সিবিলিটির যে মিক্স প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ডিফারেন্সিবিলিটি ক্লাস কমপ্লিট করার পর তার সাথে করব। আজকে আমরা মেনলি পিওরলি কন্টিনিউটি পড়বো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কন্টিনিউটির যে টপিকগুলো পড়বো, এবং তার সাথে সাথে পিওরলি কন্টিনিউটির উপর বেস করে যে সমস্ত ডাব্লিউবি জেডব্লিউ জেডব্লিউ মেইন জেডব্লিউ অ্যাডভান্সের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কারেন্ট ইয়ারে এসছে বা আগে কোনো সালে এসছে, সেগুলো আমরা আজকে কমপ্লিট করবো। ওকে, তো কন্টিনিউটির একটা বা দুটো জটাপাটি হোক না কেন এই উইকের মধ্যে কমপ্লিট করবো। ডিফারেন্সিবিলিটির দুটো তিনটে জটাপাটি হোক না কেন নেক্সট উইকের মধ্যে কমপ্লিট করব। প্রত্যেকটা উইকে এক একটা চ্যাপ্টার কমপ্লিট হবে। আর এরকম যদি চলতে থাকে, এখনো হাতে মোটামুটি 10 মাস সময় আছে। তো হিসেব অনুযায়ী আমাদের সিলেবাস কমপ্লিট নিয়ে তোমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তোমাদের যেটুকু করতে হবে সেটা হচ্ছে ক্লাসগুলো যখন সময় পাবে তখন দেখো, অন্য সময় দেখার প্রয়োজন নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খাতা পেন নিয়ে বসো, কোনো ডাউট থাকলে খাতায় প্রবলেমটা করতে থাকো, করতে করতে সমস্যা হলে সেই জায়গাটা আমার কাছে তুলে ধরো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। ওকে, শুধু 2 মিনিট 3 মিনিট ভিডিও দেখে বা ডাব্লিউবি যেই যখন পরীক্ষা শুরু হবে তার বা নোটিফিকেশন হবে তখন পড়া শুরু করবো, এইসব ভেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা জয়েন্ট এন্ট্রান্সের যে কোনো পরীক্ষায় দেওয়া সম্ভব নয়, পড়তে পারবে না। কারণ এটা জয়েন্ট, এটা এইচএস নয়, এটা 11 নয়, এটা মাথায় রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ক্লাসগুলোকে শেয়ার করো, যাতে প্রচুর পরিমাণে স্টুডেন্টস আমার এই ভিডিওগুলো, আমার এই ক্লাসগুলো দেখতে পারে। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করো, নিচে কমেন্ট করে জানাতে ভুলো না ক্লাস কেমন লাগছে। আর সাথে সাথে তোমাদের আমি যে প্ল্যানটা তোমাদেরকে বললাম যে প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ হবে, সেই চ্যাপ্টারটা শেষ হবে রবিবারের মধ্যে, এবং সেই চ্যাপ্টারটা লাস্ট পার্টটা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু তোমাদেরকে সেই চ্যাপ্টারের উপর ডেইলি প্র্যাকটিস প্রবলেম বা ডিপিপি অর্থাৎ ভ্যারাইটিস টাইপের প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রায় 100-150টা প্রবলেম দিয়ে দেওয়া হবে, যার মধ্যে ডাব্লিউবি জেডব্লিউ জেডব্লিউ মেন্স জেডব্লিউ অ্যাডভান্সের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে। সাথে তার সলিউশন আপলোড করে দেওয়া হবে, যাতে তোমরা ওই 1-150 প্রবলেম সলভ করে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারো। তো একটা সপ্তাহের কাজ হচ্ছে তোমার এই ক্লাসগুলোকে, যতগুলো ক্লাস হবে একটা চ্যাপ্টার কমপ্লিট করা, সাথে ডিপিপি গুলোকে প্র্যাকটিস করা। যেগুলো হবে না তার জন্য সলিউশনও আপলোড করে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কারণ সেখানে বিভিন্ন বই, আমি রিসেন্টলি যে কেভিপিওয়াই এক্সাম হয় সেই কেভিপিওয়াই এক্সামের আরিহান্তের বইটার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পিডিএফ আপলোড করে দিয়েছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আরিহান্তের এসবিএসএক্স আর এসএ কমপ্লিটলি আপলোড করে দিয়েছি। তো ফ্রি বুকস, ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস পেতে অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। দেরি করবো না, আজকে আমাদের ক্লাসটায় চলে যাবো। আমাদের ক্লাস আজকে শুরু হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। তোমরা দেখতে পাচ্ছ কি কি টপিক আমাদের কন্টিনিউটিতে পড়বো। তো এই টপিকগুলো সবার প্রথম আছে হোয়াট ইজ কন্টিনিউটি, কন্টিনিউটি কি বা কন্টিনিউটির ডেফিনেশনটা আমরা পড়বো। সেই ডেফিনেশনটাকে আমরা আস্তে আস্তে ভিজুয়ালাইজ করতে চাইবো, কারণ কন্টিনিউটির ডেফিনেশনই হচ্ছে কন্টিনিউটির সবকিছু। এই ডেফিনেশন দিয়ে আমাদের সব অঙ্ক হয়ে যাবে, অর্থাৎ ডেফিনেশনটা আমাদের ভালো করে বুঝতে হবে, এটাকে ভালো করে ভিজুয়ালাইজ করবো, আমরা দৃশ্যমান করব, যাতে করে আমাদের ডেফিনেশনটা চোখের সামনে জ্বলজ্বল করে। নেক্সট পড়বো কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্টে কন্টিনিউটি। দেন কন্টিনিউটি অ্যান্ড ইন্টারভাল, অর্থাৎ একটা ইন্টারভাল জুড়ে কন্টিনিউটি। অ্যালজেব্রা কন্টিনিউটি, অর্থাৎ দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগ বিয়োগ গুণ ভাগ। তারপরে কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশন, অ্যাকচুয়ালি কম্পোজিট ফাংশনের চ্যাপ্টারের অন্তর্গত। তো সেই কম্পোজিট ফাংশনের কন্টিনিউটি কি জানতে গেলে কম্পোজিট ফাংশনটা কি অ্যাকচুয়ালি সেটাও কিছুটা জেনে নিতে হবে, সেটাও আমি এখানে বুঝিয়ে দেবো। প্রথমে বলে দেবো কম্পোজিট ফাংশন কি, তারপরে আমরা কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশন পড়বো, এবং সাথে সাথে প্রত্যেকটা টপিকের সাথে সাথে কিন্তু কিছু কিছু করে এক্সাম্পল আমি দিয়ে বুঝিয়ে দেবো, কারণ উদাহরণ ছাড়া অঙ্ক বোঝা সম্ভব নয়। নেক্সট হচ্ছে লিস্ট অফ সব কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ কিছু কন্টিনিউয়াস ফাংশন আমরা জেনে নেবো যে তারা কোথায় কোথায় কন্টিনিউয়াস হয়, সব জায়গায় হয় কিনা, বা যদি সব জায়গায় না হয় তাহলে কোন কোন জায়গায় হয়, এরকম কিছু পপুলার ফাংশন সম্পর্কে আমরা জেনে নেবো লিস্ট অনুযায়ী। তারপর পড়বো ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, যেটা কন্টিনিউটির একটা মানে খুব ইম্পর্টেন্ট থিওরাম, যেটা হয়তো কন্টিনিউটির চ্যাপ্টারেতে সমস্ত অঙ্ক সলভ প্রবলেম সলভ করতে নাও লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে বিভিন্ন ফাংশন, বিভিন্ন ইকুয়েশনের রুট বার করতে গিয়ে আমাদের কিন্তু ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম কাজে লাগবে। ওকে, তো সেই হিসাবে আমরা এই জিনিসগুলো পড়বো, এবং সাথে প্রিভিয়াস ইয়ার সলভ, যেটা এখানে আমাদের ইন্ডেক্সের মধ্যে নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করে নেবো। যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবি জেডব্লিউ 2021 সালে এসছে, ডাব্লিউবি জেডব্লিউ এর আগের প্রিভিয়াস 2015, 2018
যে ডবল মেন্স এসছে 2019, 20 ইত্যাদি সমস্ত প্রবলেম সলভ করব। যা যা এসছে আমি সব বেছে বেছে নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসের প্রথম টপিকে চলে যাই, হোয়াট ইজ কন্টিনিউটি। আচ্ছা, আমরা যে ইন্ডেক্সটা দেখিয়েছি সেই ইন্ডেক্সটা কিন্তু এলোমেলো করে আছে, মানে পরপর কিন্তু ওই লিস্ট অনুযায়ী পড়াবো না, পুরো টপিকটা যেখানে হোক না যেখানে হোক কভার হবে। ওকে, তো প্রথমেই বলবো একটা ফাংশন এফএক্স। ফাংশন কি জিনিস আমি এটা লিমিট করানোর দিন কিন্তু একটু ডিপলি বলে দিয়েছি, তোমরা যদি কারোর জানা না থাকে। আর অবভিয়াসলি কন্টিনিউটি পিওরলি লিমিটের উপর বেস করে আছে। এক তো কন্টিনিউটি নিজের ডেফিনেশনের উপর বেস করে আছে, এবং কন্টিনিউটির ডেফিনেশনটা পিওরলি লিমিটের উপর বেস করে। তাই লিমিট যদি কেউ ভালো করে না জানো, সে কিন্তু কন্টিনিউটি বুঝতে পারবে না। তাই আমি সবার প্রথম বলবো, যদি আগে আমার লিমিটেড ক্লাসটা না দেখে থাকো, অবভিয়াসলি লিমিটের দুটো পার্ট আছে, উপরে আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু লিমিটের দুটো ক্লাস আগে ভালো করে বুঝে নাও, তারপর কন্টিনিউটি দেখো, নাহলে কন্টিনিউটি মাথায় কিচ্ছু ঢুকবে না। তো এখানে হচ্ছে এফএক্স ইজ কন্টিনিউয়াস at x equals to a, অর্থাৎ এফএক্সটা x equals to a তে কন্টিনিউয়াস বলা হবে যদি if কখন না লিমিট x tends to a fx equals to f of a হয়। ওকে, তার মানে এটাকে আমরা এইভাবে বলবো যে লিমিট x tends to a fx, এই জায়গাটাকে আমরা বলবো লিমিট at a বা লিমিটিং ভ্যালু অফ ফাংশন। ওকে, লিমিটিং ভ্যালু of function obviously as x tends to a। ওকে, আর এই যে f of a, এই f of a টা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু অফ fx at a, বা ভ্যালু, শুধু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু যাই বলে না কেন, ভ্যালু at a। f of a মানে হচ্ছে a পয়েন্টে fx এর অ্যাকচুয়াল ভ্যালু, আর x tends to a fx মানে হচ্ছে লিমিটিং ভ্যালু at a of fx। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যখন লিমিটিং ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে, তখন বলা হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস অন দ্যাট পয়েন্ট। এখন তাহলে এই লিমিটিং ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, একে অপরের সঙ্গে কি কোনো সম্পর্ক যুক্ত, বা এই ব্যাপারটা কি সেটা আমরা গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করব। কিন্তু তার আগে বলে দিতে হবে যে এই যে আমরা এখানে বললাম লিমিট x টেন্ডস টু a fx ইকুয়ালস টু fa হলে কন্টিনিউয়াস হয়। তার মানে অ্যাকচুয়ালি সবার প্রথম কি হতে হবে না, আমাদেরকে এই বাঁ দিকের লিমিটটা এক্সিস্ট করতে হবে কন্টিনিউয়াস হতে গেলে। একটা ফাংশন fx একটা যে কোনো পয়েন্ট x ইকুয়ালস টু a তে কন্টিনিউয়াস হতে গেলে সবার প্রথম লিমিট x টেন্ডস টু a fx টা এক্সিস্ট করতে হবে। লিমিটটাই যদি এক্সিস্ট না করে, আমি লিমিট পড়াবার সময় বলেছি অনেক সময় লিমিট এক্সিস্ট নাও করতে পারে, তো সেক্ষেত্রে লিমিটটা আগে এক্সিস্ট করতে হবে, তারপর তো সেটা f অফ এর সঙ্গে ইকুয়াল হবে। তো লিমিটটাকে সবার আগে এক্সিস্ট করতে হবে। লিমিট এক্সিস্ট করার অর্থ এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস। দেখো, যদি x টেন্ডস টু a fx লিমিটটাকে এক্সিস্ট করতে হয়, তার মানে সবার প্রথম রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, 2 নম্বর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, 3 নম্বর এদের দুজনকে ইকুয়াল হতে হবে। এই তিনটে কেস ঘটবে তবে আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করছে। তার মানে লিমিট এক্সিস্ট করতে হলে তিনটে কেস ঘটবে। তারপরে f অফ a অর্থাৎ x ইকুয়ালস টু a পয়েন্টে fx এর অ্যাকচুয়াল ভ্যালুটাকে ডিফাইন্ড হতে হবে। ডিফাইন্ড না হলে কিন্তু এর সঙ্গে সমান হওয়ার কোনো প্রশ্নই আসছে না। এবং 5 নম্বর কেস RHL সমান LHL সমান f অফ a হতে হবে। তাহলে এই 5টা কেস আমাদেরকে ঘটতে হবে। ভালো করে আমি ডেফিনেশনটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কি কি ঘটলে তবে কন্টিনিউয়াস বলতে পারবো। শুধু ডেফিনেশনটা শুধু শুনে নিলেই কিন্তু সেটা সম্পর্কে একটা গভীর ধারণা নেওয়া যায় না, সেই জন্য আমি এটাকে আরো 5টা ভাগে ভাঙলাম, যে এই 5টা ঘটনা ঘটতে হয় বা 5 নম্বর ঘটনাটা মেন ঘটতে হয়, তবে কিন্তু আমরা বলতে পারবো একটা ফাংশন এ পয়েন্টে কন্টিনিউয়াস, একটা নির্দিষ্ট পয়েন্টে কন্টিনিউয়াস। এবার দেখো, যে ডেফিনেশনটা আমি বললাম সেটাই এখানে আছে। এ ফাংশন ইজ সেড টু বি কন্টিনিউয়াস at x equals to a lim x tends to a fx equals to fa, যেটা বললাম তার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ভ্যালু অ্যাট a। এটাকে সবসময় আমরা বলবো ভ্যালু অ্যাট a অর অ্যাকচুয়াল ভ্যালু অ্যাট a, ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু। এবার এই কন্টিনিউটি ডেফিনেশনটাকে আমরা আরো ভিজুয়ালাইজ করবো কিভাবে, গ্রাফের মাধ্যমে। দেখো, এখানে আমি প্রথমে একটা দুটো অ্যান্ড নেক্সট পেজে 3টে 4টে, তো 4টে টোটাল গ্রাফ এঁকেছি, যার মধ্যে প্রথম গ্রাফটা নিয়ে আমি এখন কিছু করবো না। সেকেন্ড গ্রাফটা থেকে আমি কিছু জিনিস ক্যালকুলেশন করবো, জাস্ট প্রথমে ক্যালকুলেশন করবো, তারপর আমি এটাকে ডিফাইন করবো যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। দেখো, সবার প্রথম আমি যেটা ক্যালকুলেশন করবো
এই 2 নম্বর গ্রাফ থেকে 4 নম্বর গ্রাফ পর্যন্ত, সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু কি, রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু কি, এবং এফ অফ এটা অ্যাকচুয়ালি কি। ওকে, তো এখানে দেখো, এখানে এই গ্রাফগুলোর মধ্যে কোথাও কোথাও হলো সার্কেল বা ফাঁকা সার্কেল, কোথাও কোথাও কিন্তু আবার দেখতে পাচ্ছ যে ডার্ক সার্কেল দেওয়া আছে। ডার্ক সার্কেল আর হলো সার্কেল, ফাঁকা সার্কেলের তফাৎটা কি সেটাকে জানতে হবে। দেখো, আমি এখানে যদি করি, এইটা হচ্ছে হলো সার্কেল, ঠিক আছে, আর এইরকম যদি আমি দিই সেটা হচ্ছে ডার্ক সার্কেল। তো হলো সার্কেল মানে হচ্ছে ওই পয়েন্টটা নেই, এক্সক্লুডেড, পয়েন্টটাকে ওইখানে নেই বোঝানোর জন্য হলো সার্কেল দেওয়া হয়। আর ডার্ক সার্কেল দেওয়া হয় ওই পয়েন্টটা ওখানে আছে বোঝানোর জন্য। আচ্ছা, ব্যাপারটা কিরকম, ব্যাপারটা আমি ছোট্ট করে এখানে বুঝিয়ে দিই। ধরো কোনো একটা ফাংশনকে আমি এ বি ওপেন ইন্টারভালে আঁকবো, অর্থাৎ ওপেন ইন্টারভাল মানে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট এ বি হয়, এবং ওপেন ইন্টারভালের এন্ড পয়েন্টগুলো ইন্টারভালের মধ্যে থাকে না, অর্থাৎ এখানে এ আর বি পয়েন্টটা ইন্টারভালে নেই। তাহলে এ আর বি পয়েন্টটাকে বাদ দিয়ে বাকি ইন্টারভ্যালের মাঝের পয়েন্টে আমি একটা কার্ভকে কিভাবে আঁকবো, সেইটা আঁকার জন্যই আমাদেরকে কি করতে হবে না, হলো সার্কেলের সাহায্য নিতে হবে। অর্থাৎ এ পয়েন্টটা নেই, তাই এ পয়েন্টে আমি একটা হলো সার্কেল, বি পয়েন্টে একটা হলো সার্কেল বা ফাঁকা সার্কেল দেবো, ঠিক আছে। তারপর এই হলো সার্কেল আর ফাঁকা সার্কেলকে যুক্ত করে আমি বৃত্তটা অঙ্কন করব। এটা মানে বোঝাবে যে এ আর বি পয়েন্ট বাদ দিয়ে এদের মাঝের পয়েন্টগুলোতে এই কার্ভটা কিন্তু কন্টিনিউয়াস বা এই কার্ভটা আঁকা হয়েছে। ঠিক একইভাবে আমরা যখন ডার্ক সার্কেল ইউজ করব তখন কি হবে, তখন ধরো সাপোজ আমাদেরকে ফাংশনটা একইভাবে বলা আছে যে ক্লোজড ইন্টারভাল এ বির মধ্যে ফাংশনটা ডিফাইন। আর ক্লোজড ইন্টারভাল এ বি মানে আমরা জানি এ আর বি সেই ইন্টারভালের অন্তর্গত হয়। তো এটা যদি হয় এক্স ইকুয়ালস টু এ, এটা যদি হয় এক্স ইকুয়ালস টু বি, তাহলে আমরা কি জানি এ আর বি কিন্তু ইনক্লুডেড। তো ইনক্লুডেড বোঝানোর জন্য আমরা এরকম একটা ডার্ক সার্কেল দেবো, দিয়ে এইভাবে আমরা গ্রাফটা আঁকবো। তার মানে বোঝাচ্ছে এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্ট পর্যন্ত আছে কার্ভটা। এটাই হচ্ছে মেন জিনিস, যে হলো সার্কেল দেওয়ার অর্থ হচ্ছে সেই পয়েন্টটা এক্সক্লুডেড, সেই জায়গাতে নেই, সেই পয়েন্টের এফ ভ্যালুটা অ্যাকচুয়ালি নেই, পয়েন্টটা তো আছে, সেই পয়েন্টের এফ ভ্যালুটা নেই। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আরো, এখানে গ্রাফটা ভালো করে দেখো, গ্রাফটা এখানে কি বলছে দেখো। এখানে আমি যদি লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ বার করি, এইটা হচ্ছে সাদা রঙের ফাংশনটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তার কার্ভটা আঁকা হয়েছে। এইটা হচ্ছে এই এই বরাবর আমাদের কিন্তু কি হচ্ছে না, এক্স কাজ করছে, এই বরাবর এক্স কাজ করছে, এই বরাবর এফ এক্স এর ভ্যালুগুলো আছে, অর্থাৎ এম এন এগুলো এফ এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স ইকুয়ালস টু এ এটা। ওকে, তো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বার করার অর্থ হচ্ছে আমি ক্রমশ বাঁ দিক থেকে এ এর কাছাকাছি এগিয়ে যাচ্ছি। এগুলো সব আমি লিমিটেড ক্লাসে বুঝিয়ে দিয়েছি, যদি কেউ লিমিট না দেখে থাকো বারবার বলছি বুঝতে পারবে না। কন্টিনিউটি, কন্টিনিউটি টোটালি লিমিটের উপর বেস্ট। লিমিটের ক্লাস আগে দেখে নাও, তারপর কন্টিনিউটি দেখতে এসো, সমস্তটা ক্লিয়ার লাগবে, নাহলে কিন্তু সবই ধোঁয়া লাগবে। তো ক্রমশ এর বাঁ দিক থেকে এর দিকে আমি যত এগোবো, তত ফাংশনটা কার দিকে এগোবে, ফাংশনটা এগোবে এই দিকে, অর্থাৎ এম এর দিকে এগুচ্ছে। অতএব লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ হয়ে যাবে এম। একইভাবে যখন রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ নেবো, অর্থাৎ এর ডান দিক থেকে ক্রমশ এর দিকে এগোবো, তত ফাংশনটা কিন্তু এইখান থেকে এই দিকে এগোচ্ছে, এই দিকে এগোচ্ছে, এবং এটা কি ভ্যালুটা আছে এন, তার মানে এটা হবে এন। এইবার এফ অফ এ, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের ভ্যালু কি, আমি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছি, দেখছি এখানে হলো সার্কেল, তার মানে এমটা কিন্তু এফ এক্স এর ভ্যালু হতে পারবে না। আরো উপরে উঠে গেলাম, এখানে দেখছি ডার্ক সার্কেল, এবং এই ডার্ক সার্কেলটা এফ এক্স এর কোন ভ্যালুটা দিচ্ছে, এন ভ্যালু দিচ্ছে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এফ এক্স এর বা এফ অফ এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এন, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আর কিছু বলবো না, আমি আবার এটাই আসবো, আমি নেক্সট যে দুটো ডায়াগ্রাম আছে তাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবো। 3 নম্বর, এবার 3 নম্বর গ্রাফটার লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ কি হবে, রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ কি হবে, আর এফ অফ এ কি হবে, ঠিক আছে। সবার প্রথম লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ঠিক একইভাবে এর আমি লেফট থেকে ক্রমশ এর দিকে এগিয়ে আসছি, তখন ফাংশনটা আমি দেখতে পাচ্ছি ক্রমশ এই দিকে এগোচ্ছে, এবং শেষ পর্যন্ত ভ্যালু কি নিচ্ছে এম, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এখানে কিন্তু এম। আর এখানে যখন ফাংশনটা আমি সরি এ পয়েন্টের যদি ক্রমশ ডান দিক থেকে এর দিকে এগিয়ে যাই, ডান দিক থেকে এগুলো ফাংশনটা কিন্তু এইভাবে
একইভাবে এম এর দিকই এগিয়ে আসছে ডান দিক থেকে, তাহলে এখানে আমি বলতে পারি রাইট হ্যান্ড লিমিট কি হবে আমাদের, এমই হবে। এবার ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু কি, ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু জানতে গেলে আমাকে কি করতে হবে না, এ পয়েন্টে এফ এক্স এর ভ্যালু, এ পয়েন্টে এফ এক্স এর ভ্যালু দেখছি এখানে হলো সার্কেল, অর্থাৎ এ পয়েন্টে এফ এক্স এর কোনো ভ্যালুই নেই, যেহেতু হলো সার্কেল ওপর নিচে কোথাও এফ এক্স এর কোনো এফ অফ এর কোনো ভ্যালু নেই, তাই এফ অফ এটা কিন্তু এখানে আনডিফাইন্ড, অর্থাৎ এফ অফ এটা ডিফাইন্ড নয়। ওকে, নেক্সট ডায়াগ্রামে চলে যাব, আমি এখন কোনো কনফিউশন করবো না, আমি নেক্সট ডায়াগ্রামটা আগে চলে যাই। এর ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ কি হবে, রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ কি হবে, এবং এফ অফ এ কি হবে দেখে নেব। সবার প্রথম লেফট হ্যান্ড লিমিট, তো লেফট হ্যান্ড লিমিট কি বলছে না, ক্রমশ এর বাঁ দিক থেকে যত এর দিকে এগিয়ে যাচ্ছি তত কার্ভটা বা এফেক্সটা কার দিকে এগুচ্ছে, এম এর দিকে এগুচ্ছে, তাহলে অবভিয়াসলি লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ হবে এম। একইভাবে রাইট হ্যান্ড লিমিট যখন বার করবো ডান দিক থেকে যাব তখনও কার্ভটা কার দিকে যাবে, এম এর দিকে যাবে, তাহলে রাইট হ্যান্ড লিমিট অ্যাট এ এম হবে। কিন্তু ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু এ পয়েন্টে এফ অফ এর ভ্যালু এখানে হলো সার্কেল থাকার জন্য এখানে ভ্যালু নিতে পারছে না, ওপরে গিয়ে দেখছি একটা জায়গায় ডার্ক সার্কেল আছে, এইটা হচ্ছে এফ অফ এ ভ্যালুটা এই জায়গায় নিচ্ছে, এবং এটা হচ্ছে এফ অফ এর ভ্যালুটা কি এন, এন এর জন্য এফ অফ এ আসছে, তাহলে এফ অফ এর ভ্যালু এন হয়ে যাচ্ছে। এইবার আমরা প্রিভিয়াস পেজে চলে যাব, প্রিভিয়াস পেজে যাওয়ার পর দেখে নেবো কি কি করেছি। এখনো আমি প্রথম ডায়াগ্রামটা নিয়ে কিছু বলবো না, শেষকালে বলবো। আগে দেখো এখানে দ্বিতীয় ডায়াগ্রামটা আমি পেয়েছি লেফট হ্যান্ড লিমিট এম, ওকে, লেফট হ্যান্ড লিমিট এম, রাইট হ্যান্ড লিমিট এন, এবং ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু অর ভ্যালু অ্যাট এ হচ্ছে এন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট দুটো কিন্তু সমান নয়। সমান নয় মানে কি, লিমিটিং ভ্যালু অফ এফ এক্স, লিমিটিং ভ্যালু অফ এফ এক্স অ্যাট এক্স টেন্স টু এ কিন্তু এক্সিস্ট করছে না, লিমিটটা এক্সিস্ট করছে না। কেন করছে না, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল নয়। আমরা লিমিট পড়াবার সময় পড়ে নিয়েছি যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল না হলে কিন্তু লিমিট এক্সিস্ট করে না। তো লিমিটিং ভ্যালু অ্যাট এ or limit at a does not exist here, but এখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা এক্সিস্ট করছে। তার মানে আমরা একটু আগেই বলছিলাম যে লিমিটিং ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে কি সম্পর্ক কিছু আছে, এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো সম্পর্ক নেই। লিমিটিং ভ্যালু এক্সিস্ট না করলেও আমাদের অ্যাকচুয়াল ভ্যালু এক্সিস্ট করতে পারে। আবার দেখো 3 নম্বর গ্রাফটায় এখানে কিন্তু আর এইচ এল এম, এল এইচ এল ও এম, অতএব লিমিট কিন্তু এক্সিস্ট করে যাচ্ছে, কারণ এল এইচ এল আর এইচ এল দুটোই ইকুয়াল। লিমিট এক্সিস্ট করলেও এখানে দেখতে পাচ্ছি ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এক্সিস্ট করছে না। অর্থাৎ 2 নম্বর যে গ্রাফটা আমি দেখিয়েছি 2 নম্বর ডায়াগ্রাম অনুযায়ী লিমিট এক্সিস্ট করছে না, অ্যাকচুয়াল ভ্যালু এক্সিস্ট করছে এই ক্ষেত্রে। আর 3 নম্বর গ্রাফটায় আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমাদের লিমিট এক্সিস্ট করছে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু এক্সিস্ট করছে না। অর্থাৎ আমার অ্যাকচুয়াল ভ্যালু আর লিমিটিং ভ্যালু কমপ্লিটলি ডিফারেন্ট। অর্থাৎ আমি যেটা প্রথমে পড়াচ্ছিলাম সেই জায়গাটা আমি বলতে চাইছি যে এখানে লিমিটিং ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু এদের এক্সিস্টেন্স বা এদের এক্সিস্ট হওয়ার শর্ত সম্পূর্ণ আলাদা। এ এক্সিস্ট হতে পারে, এ না হতে পারে, বা এ এক্সিস্ট হতে পারে, এ না হতে পারে, এদের দুজনের মধ্যে সম্পর্ক নেই। কিন্তু আমাদের কন্টিনিউয়াস তখনই হবে যখন দুজনেই এক্সিস্ট করবে এবং সমান হবে, তবে কন্টিনিউয়াস হবে। তো সেই কেসটা কি হবে, সেই কেসটাও ডায়াগ্রামের সাহায্যে আমি প্রথমটার ক্ষেত্রে বলবো, তার আগে আমি 4 নম্বরটা একটু বলে দিই। তাহলে আমি এতক্ষণ কি পেলাম, একটাই লিমিট এক্সিস্ট করলো না কিন্তু ফাংশন এক্সিস্ট করলো, একটাই লিমিট এক্সিস্ট করলো আর ফাংশন এক্সিস্ট করলো না। দুটোর ক্ষেত্রেই কি আমার হবে, দুটোর ক্ষেত্রেই কিন্তু ফাংশনটা অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস হবে। কারণ আমাদের ডেফিনেশন কি বলছে যে লিমিটও এক্সিস্ট করতে হবে, অ্যাকচুয়াল ভ্যালু এক্সিস্ট করতে হবে, দুজনকে ইকুয়াল হতে হবে, তবেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এবং আমি গ্রাফটা দেখি, কন্টিনিউয়াস ফাংশন বলতে অ্যাকচুয়ালি কি, কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস মানেই নিরবিচ্ছিন্ন, এবং তার গ্রাফটাও কিন্তু কন্টিনিউয়াস হবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। যদি কোথাও বিচ্ছিন্ন হয়ে যায় কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ, তাহলে সেটা কখনো কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ হতে পারে না। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে 2 নম্বর যে চিত্রটা আছে সেটাও ব্রেক করে গেছে, এবং 3 নম্বর যে গ্রাফটা আছে সেটাও ব্রেক করে গেছে। অতএব এই দুটো গ্রাফই কিন্তু ডিসকন্টিনিউয়াস। ওকে, তো এবার 4 নম্বরটায় আসি। 4 নম্বরে আমি দেখছি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করেছে এবং দুটোই ইকুয়াল, তার মানে লিমিট এক্সিস্ট করে গেছে, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স এক্সিস্ট করে গেছে। কিন্তু এখানে দেখো অ্যাকচুয়াল ভ্যালু এক্সিস্ট করেছে, কিন্তু লিমিটটার অ্যাকচুয়াল ভ্যালুটা সমান নয়, যার জন্য একটাও কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এবং গ্রাফটা আমি দেখতে পাচ্ছি গ্রাফে একটা হলো সার্কেল দেওয়া আছে, মানে একটা ব্রেক তৈরি হয়েছে, নিরবিচ্ছিন্ন নয়, তাই এইটাও কিন্তু ডিসকন্টিনিউয়াস। তাহলে ডিসকন্টিনিউয়াস কখন কখন হতে পারে,
আমি এর পরেও কিন্তু টাইপস অফ ডিসকন্টিনিউটি আরো ডিটেলসে পড়াবো। সেখানে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো আছে এগুলো আমি আবারও আসবো এবং এগুলো আবারও এসে সেখানে কিন্তু এই ডিসকন্টিনিউটি গুলোর ডিটেলস বুঝিয়ে দেবো। এখানে আমি জাস্ট কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটির যে তফাৎটা সেটা বোঝাবার জন্য তোমাদেরকে এগুলো গ্রাফিক্যালি বুঝিয়ে দিলাম। এবার তাহলে প্রশ্ন হচ্ছে কন্টিনিউয়াস কখন হবে? এই ফার্স্ট যে ডায়াগ্রামটা এঁকেছি এটার ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। এটার ক্ষেত্রে তুমি দেখো খেয়াল করে, লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ কি হবে, রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ কি হবে, আর ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু অ্যাট এ কি হবে। তো লেফট হ্যান্ড লিমিট যদি আমি ক্যালকুলেট করি তার মানে আমাকে কি করতে হবে, এ এর ক্রমশ বাঁ দিক থেকে যেতে হবে এর দিকে, সেক্ষেত্রে ফাংশনটা ক্রমশ কার দিকে যাচ্ছে, এম এর দিকে যাচ্ছে, তাহলে এখানে লেফট হ্যান্ড লিমিট এম। একইভাবে যখন এর রাইট হ্যান্ড লিমিট নেবো, এর ডান দিক থেকে এর দিকে যাব, তখন ফাংশনটাও ক্রমশ আবারও এম এর দিকে আসবে, তাহলে রাইট হ্যান্ড লিমিটও হবে এম। অ্যান্ড এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে অ্যাকচুয়ালি এফ অফ এ এর ভ্যালু কি হবে, এই পয়েন্টটা, এবং এই পয়েন্টটা মানে হচ্ছে এম, তার মানে এফ অফ এ এর ভ্যালুও এম। তাহলে আমরা প্রথম যে ডেফিনেশনটা লিখেছিলাম ভালো করে এখানে খেয়াল করে দেখো যে RHL ইকুয়াল টু LHL ইকুয়াল টু এফ অফ এ হলে কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে তোমরা কি সেটাই দেখতে পাচ্ছ, LHL ইকুয়ালস টু RHL ইকুয়ালস টু এফ অফ এ, অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল কন্টিনিউটি। কন্টিনিউয়াস না হলে ডিসকন্টিনিউয়াস কিভাবে হতে পারে, টোটাল ব্যাপারটাকে আমি কিন্তু ভিজুয়ালাইজ করলাম। তোমরা যদি চাও এই জায়গাগুলোকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো বা খাতায় এগুলোকে করে নিতে পারো, কারণ কন্টিনিউটির ডেফিনেশনটাকে আমরা যতটা ভিজুয়ালাইজ করে আমাদের মনের মধ্যে গেঁথে নিতে পারবো, প্রবলেম সলভ করতে গিয়ে আর কোনো কাজে লাগবে, আর কোনো অসুবিধা হবে না যদি লিমিটটা ঠিক করে আমাদের জানা থাকে, কারণ লিমিটের উপরই বেস করে আমাদের কন্টিনিউটির ডেফিনেশন, সমস্ত অঙ্ক কন্টিনিউটির ডেফিনেশন থেকে হবে। আচ্ছা, এবার আমি কিছু লিস্ট অফ কন্টিনিউয়াস ফাংশন বলেছিলাম, সেই লিস্ট আমি এখানে বলতে চলেছি। প্রথমেই বলছি পলিনোমিয়াল। দেখো এখানে পলিনোমিয়াল আর এভরিওয়্যার কন্টিনিউয়াস। পলিনোমিয়াল কি জিনিস তোমরা বাংলায় পড়েছো, বহুপদী সংখ্যামালা, সেটাই হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল এরকম হতে পারে, পলিনোমিয়াল একটা ফাংশন f(x = 1) হতে পারে, ধ্রুবক পলিনোমিয়াল বা কনস্ট্যান্ট পলিনোমিয়াল f(x = x) হতে পারে, x² + 2 হতে পারে, x² + 2x + 3 হতে পারে, বা এরকম x³ + 3x² + 4x + 7 হতে পারে। এইরকম ভাবে অসংখ্য কিন্তু বিভিন্ন ধরনের ডিগ্রির পলিনোমিয়াল হতে পারে। এই পলিনোমিয়াল গুলো কি হয় না, এই পলিনোমিয়াল গুলো x এর যে কোনো ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হয়। x এর যে কোনো ভ্যালুর জন্য যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে এভরিওয়্যার কন্টিনিউয়াস। ওকে, যে সমস্ত ফাংশন x এর সমস্ত ভ্যালুর জন্য কন্টিনিউয়াস তাদেরকে বলা হয় এভরিওয়্যার কন্টিনিউয়াস। পলিনোমিয়াল ইজ অ্যান এভরিওয়্যার কন্টিনিউয়াস। একে দেখলেই আমরা বলে দেবো এর ডিসকন্টিনিউটির জায়গা কখনো x এর কোনো ভ্যালুর জন্য হতে পারে না। ওকে, নর্মাল ভ্যালুর জন্য হতে পারে না। হয়তো কখন ডিসকন্টিনিউটির জায়গা আসবে, কোথাও হয়তো পলিনোমিয়ালটা ব্রেক পয়েন্ট তৈরি হচ্ছে, তো সেগুলো আমি বলবো পরে যে ব্রেক পয়েন্ট কি এবং সেগুলো থেকে কিভাবে ডিসকন্টিনিউটি হয় সেগুলো আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আপাতত এটুকু তোমরা জেনে রাখো যে পলিনোমিয়াল x এর সমস্ত ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হয়। তারপর বলছে y = a⁴x, এই ফাংশনটাও এভরিওয়্যার কন্টিনিউয়াস, অর্থাৎ x এর সমস্ত ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হবে। নেক্সট হচ্ছে y = log x, a base log x। অ্যাকচুয়ালি y = log a base x, এই যে ফাংশনটা, এই ফাংশনটা ডিফাইনই হয় x > 0 এর জন্য। x < 0 বা x = 0 হলে এই ফাংশনটা কিন্তু আনডিফাইন। ওকে, log x কিন্তু x = 0 বা x < 0 এর জন্য আনডিফাইন। অনলি x > 0 এর জন্য ডিফাইন হয়, এবং যেখানে ডিফাইন হয় অর্থাৎ x > 0 এর জন্যই কন্টিনিউয়াস হয়। ওকে, এরপর দেখো y = mod x। y = mod x এর গ্রাফটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা সব জায়গায় কন্টিনিউয়াস, এভরিওয়্যার কন্টিনিউয়াস, x এর সমস্ত ভ্যালুর জন্য কন্টিনিউয়াস। এরপর আছে y = box x and সেকেন্ড ব্র্যাকেট x মানে আমি আগের ক্লাসে বলেছিলাম ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট x মানে হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট, কোনো ফাংশনের ফ্র্যাকশনাল পার্টকে নির্দেশ করে সেকেন্ড ব্র্যাকেট x দিয়ে। তো এই box x হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আমরা জানি। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অনেকটা সিরির মতো দেখতে হয়, তো এরকম দেখতে হয়। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন পরিষ্কার দেখাই যাচ্ছে যে এর যে ইন্টিজার পয়েন্টগুলো হয় সেই ইন্টিজার পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হয়, অর্থাৎ ইন্টিজার বাদ দিয়ে বাকি যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোতে এরা কিন্তু একটা স্ট্রেট লাইন দেয়, বক্স এক্স ফাংশনের কথা বলছি, এবং এরা অবভিয়াসলি কন্টিনিউয়াস হবে। ইন্টিজার বাদ দিয়ে সমস্ত পয়েন্টে বক্স এক্স কন্টিনিউয়াস। ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটাও তাই, ফ্র্যাকশনাল পার্ট ফাংশনকে দেখতে অনেকটা এরকম ভাবে হয়। ঠিক আছে, গ্রাফগুলো আমি যখন ফাংশন পড়াবো প্রত্যেকটা ফাংশনের গ্রাফ আমি বলে দেবো, তখন তোমরা দেখে নেবে। তো ফ্র্যাকশনাল পার্ট ফাংশনেরও কিন্তু কি হয় না, ইন্টিজার পয়েন্টগুলোতে
ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে কন্টিনিউয়াস হবে কোথায়? একমাত্র আর মাইনাস জেড। আর মাইনাস জেড মানে আর হচ্ছে বাস্তব সংখ্যা, তার থেকে যদি আমি ইন্টিজার সেট অফ অল ইন্টিজার জেডকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে বাস্তব সংখ্যাগুলো পড়ে থাকবে সেখানে আমাদের এই দুটো ফাংশন কন্টিনিউয়াস হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস 1, 0, প্লাস মাইনাস 2 এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হবে। অ্যান্ড লাস্ট কি বলছে? y equals to tan x. Tan x is continuous everywhere, সব জায়গায় কন্টিনিউয়াস except at x equals to 2n plus 1 pi by 2, যেখানে n গুলো হচ্ছে ইন্টিজার। তার মানে হচ্ছে আমরা জানি tan x কি হয় না প্লাস মাইনাস pi by 2 প্লাস মাইনাস 3 pi by 2 প্লাস মাইনাস 5 pi by 2 এইরকম পয়েন্টগুলোতে আনডিফাইন্ড হয়ে যায় tan x। আমরা জানি tan pi by 2 আনডিফাইন্ড হয়, তো tan মাইনাস পাই বাই 2 আনডিফাইন্ড হয়, ঠিক একইভাবে প্লাস মাইনাস 3 পাই বাই 2 এতে আনডিফাইন্ড হয়। তো 2n প্লাস 1 দেওয়ার অর্থ হচ্ছে অড মাল্টিপল অফ পাই বাই 2 বোঝানো, অর্থাৎ 3, 5, 7 পাই বাই 2 এর এই মাল্টিপল গুলোর জন্য আমাদের কি হবে না tan x টা আনডিফাইন্ড হয়ে যাবে, এবং ওই পয়েন্টগুলো বাদ দিয়ে যেখানে যেখানে tan x ডিফাইন হবে সেখানে সব জায়গাতেই tan x কন্টিনিউয়াস। তো পাই বাই 2 এর অড মাল্টিপল অর্থাৎ 3 পাই বাই 2, 5 পাই বাই 2, পাই বাই 2, 7 পাই বাই 2 এগুলো বাদ দিয়ে, এগুলো প্লাস মাইনাস বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় tan x কিন্তু কন্টিনিউয়াস হয়। তাহলে লিস্ট অফ সাব কন্টিনিউয়াস ফাংশন আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো যে কন্টিনিউটি থেকে অ্যাকচুয়ালি কি ধরনের প্রবলেম আছে। দেখো কন্টিনিউটি থেকে অ্যাকচুয়ালি কিন্তু দুটো ভ্যারাইটির প্রবলেম আছে, ভালো করে লক্ষ্য করো, দুটো ভ্যারাইটির প্রবলেম আমি এখানে লিখে দিয়েছি। ফার্স্ট ভ্যারাইটি বলছে ফাংশন ইজ গিভেন অ্যান্ড উই নিড টু চেক দ্য কন্টিনিউটি। একটা ফাংশন তোমাকে দেওয়া থাকবে, তার কন্টিনিউটি আমাকে চেক করতে হবে। ওকে, এবার কোন পয়েন্টে কন্টিনিউটি চেক করব সেটা আমরা অঙ্ক দেখলে বুঝতে পারবো। আর 2 নম্বর হচ্ছে আরেক ধরনের অঙ্ক থাকবে যে ফাংশনটা দেওয়া থাকবে, দিয়ে বলা হবে ফাংশনটা কন্টিনিউয়াস, বলে দেবে ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু সেই ফাংশনের মধ্যে কিছু আননোন কনস্ট্যান্ট থাকবে, এ বি থাকতে পারে, আলফা থাকতে পারে, কে থাকতে পারে। সেই আননোন কনস্ট্যান্ট গুলোকে ফাংশনটাকে কন্টিনিউয়াস ধরে নিয়ে আননোন কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বার করতে হবে। দুটো টাইপের অঙ্কই আমি এখানে করিয়ে দেবো, শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এছাড়া আরো অনেক টপিক আছে, সেগুলো রিলেটেড যা প্রবলেম আসবে সব করিয়ে দেবো। চলো, তো সবার প্রথম আমরা ফার্স্ট টাইপের ফার্স্ট ভ্যারাইটির প্রবলেমটা দেখে নেবো, যেটা আমাদের কি বলছে ফাংশন ইজ গিভেন, ফাংশনটা দেওয়া আছে অ্যান্ড উই নিড টু চেক দ্য কন্টিনিউটি। কিরকম অঙ্ক হবে দেখো, ডিসকাস দ্য কন্টিনিউটি অফ f(x) ইকুয়ালস টু বক্স অফ x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1 যখন x স্কোয়ারটা নট ইকুয়ালস টু 1, আর যখন x স্কোয়ারটা ইকুয়ালস টু 1 তখন এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন। তাহলে কি করতে হবে? ডিসকাস দ্য কন্টিনিউটি, এর কন্টিনিউটিটা চেক করতে হবে। অ্যাকচুয়ালি ডিসকাস দ্য কন্টিনিউটি মানে চেক দ্য কন্টিনিউটি, তো কন্টিনিউয়াস হবে কি হবে না সেটা আমাকে চেক করতে হবে। সেটা করার আগে সবার প্রথম আমি বলি তোমাদেরকে দুটো জিনিস আমি মনে করিয়ে দিই, যে লিমিট যখন পড়িয়েছিলাম তখন আমি বেশ কিছু ফাংশন সম্পর্কে উল্লেখ করেছিলাম যে এই ফাংশনগুলো থাকলে তোমাদেরকে সবসময় কিন্তু লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে হয়। তার মধ্যে একটা ফাংশন ছিল বক্স ফাংশন, এছাড়াও মড ফাংশন, পিস ওয়াইজ ডিফাইন ফাংশন ইত্যাদি। সবের ক্ষেত্রে আমাদেরকে RHL, LHL ক্যালকুলেট করে লিমিট বার করতে হয়। আদারওয়াইজ ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে কিন্তু আমরা RHL, LHL ক্যালকুলেট সবসময় করি না, ডাইরেক্ট বসিয়ে দিই লিমিটটা, দিয়ে আমরা ট্রিগোনোমেট্রিক স্ট্যান্ডার্ড রেজাল্ট ইউজ করে সেখানে বার করি। কিন্তু যখন বক্স ফাংশন থাকবে, মড ফাংশন থাকবে, বা ফাংশনটাকে পিস পিস করে ভাগ করা থাকবে, সেক্ষেত্রে আমাদের LHL, RHL বার করতে হয়, যেটা আমি আগের লিমিটের ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছি। লিমিটের ক্লাস আগে ভালো করে দেখে নাও, অনেক কিছু বুঝতে পারবে, না হলে এখানে ধোঁয়া ধোঁয়া। তো এবার আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে লিমিটেড ক্লাসে আমরা পড়েছিলাম যে ধরো একটা f(x) ফাংশন আছে যেটা টেন্ডস টু 0, আবার এর সঙ্গে ডিভাইডেড বাই আরেকটা ফাংশন gx, এটাও যদি টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা কি বলেছিলাম এটা একটা ইনডিটারমিনেট ফর্ম বা 0/0 ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম হয়ে যেত। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যদি এখানে f(x) টা ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ ইকুয়ালস টু 0 মানে পারফেক্টলি 0, টেন্ডস টু 0 মানে কি 0-র খুব কাছে বাট 0 নয়, কিন্তু পারফেক্টলি 0 মানে অ্যাকচুয়ালি 0। আর তার নিচে যদি ডিভাইডেড বাই আরেকটা ফাংশন থাকে যেটা টেন্ডস টু 0, অর্থাৎ নিচেরটা কিন্তু অ্যাকচুয়ালি 0 নয়, টেন্ডস টু 0, 0-র খুব কাছে, সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ ওপরটা পারফেক্টলি 0, নিচেটা টেন্ডস টু 0 হলে সব সময় ভ্যালুটা কিন্তু আর 0/0 ইনডিটারমিনেট ফর্ম আসবে না, তার কারণ ওপরে পারফেক্ট 0 আছে, তাই এটা হয়ে যাবে একটা ভ্যালুটা 0 বা পারফেক্ট 0। অর্থাৎ আমি টেন্ডস টু 0 মানে 0-র কাছাকাছি যদি আমি কোনো সংখ্যা নিই আর ওপরে যদি 0 নিই, তাহলে 0/00.001 যেটা টেন্ডস টু অ্যাকচুয়ালি 0, তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওপরে পারফেক্ট 0 থাকার জন্য ভ্যালুটা 0 আসবে। ওকে,
তাহলে একটা জিনিস কি হলো, ওপরে পারফেক্ট জিরো, নিচেটা টেন্স টু জিরো, সেক্ষেত্রে আমার ভ্যালু কি হবে, জিরো। কিন্তু ওপরে ধরো এফএক্সটা আমার আছে টেন্স টু সাম কনস্ট্যান্ট 5 which is not 0, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5, not টেন্স টু অ্যাকচুয়াল ভ্যালু। ধরো অ্যাকচুয়াল ভ্যালু আমার আছে 5, fx ইকুয়ালস টু 5, নিচেটা যে gx আছে সে টেন্ড করছে 0-তে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অবভিয়াসলি হয়ে যাবে আনডিফাইন, কারণ আমরা জানি ওপরে কোনো নন জিরো কোয়ান্টিটি সাম 5 বাই টেন্স টু 0 থাকলে অবভিয়াসলি এটা কিন্তু নিচে জিরোর খুব কাছাকাছি, তাই আনডিফাইন্ড আছে আমাদের। তাহলে ওপরে যদি আমার পারফেক্ট জিরো, নিচে টেন্স টু জিরো, সেক্ষেত্রে আমার ভ্যালু জিরো। ওপরে জিরো ছাড়া অন্য কোনো পারফেক্ট ভ্যালু 1 2 3 4 5 -1 যা খুশি থাকতে পারে, নিচে টেন্স টু জিরো, আনডিফাইন্ড। এই দুটো রেজাল্ট আমাদের এক্ষুনি এই অঙ্কটা করতে গিয়ে কাজে লাগবে, সেই জন্য আমি এই দুটো ভালো করে বুঝিয়ে দিলাম। যদি আবারও বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে একটু ব্যাকওয়ার্ডে নিয়ে যাও, ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে পজ করে ভালো করে দেখে নাও আমি কি বললাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার দেখো আমি এখানে বলেছি বক্স ফাংশন আছে, তাই আমাকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে। তো সবার প্রথম আমি যদি লেফট হ্যান্ড লিমিট দিয়ে স্টার্ট করি, আমি কোথায় কন্টিনিউটি চেক করব, দেখো সবার প্রথম আমি আরো একটা জিনিস এখানে বলে দিই। এখানে দেখো এক্স স্কোয়ার কি আছে না, এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু 1, তার মানে কি, তার মানে এক্স নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। আবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 ইজ 0, তার মানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। আমাকে লিমিটটা তো এক্স এর উপর বার করতে হবে, এক্স স্কোয়ারের উপর নয়, তাই এক্সটা অ্যাকচুয়ালি কি, কোন কোন ভ্যালুর জন্য ফাংশন কি দিচ্ছে সেটা বার করতে হবে। তাহলে এক্স এর আমি দেখলাম প্লাস মাইনাস 1 না হলে এফ এক্স এর ভ্যালু হবে এটা, আর এক্স এর ভ্যালু যখন প্লাস মাইনাস 1 তখন এফ এক্স এর ভ্যালু 0। তাহলে আমাকে লিমিট কোন কোন পয়েন্টে বার করতে হবে, +1 -1 দুটো পয়েন্টই আমাকে লিমিটটা বার করতে হবে। ওকে, তো আমি শুরু করি। তাহলে ফার্স্ট +1 এর জন্য এখানে আমি লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, অর্থাৎ +1 এর লেফট হ্যান্ড লিমিট 1 মাইনাস কি হবে, একটা জিনিস খেয়াল করে দেখো, বক্স এক্স স্কোয়ারের ভ্যালু কি হবে, 1 মাইনাস মানে হচ্ছে কি 1 এর থেকে ছোট, 1 মাইনাস লেস দেন 1। তো 1 মাইনাস যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে 1 মাইনাসের স্কোয়ার সেটাও কি হবে 1 স্কোয়ার থেকে ছোট হবে। তার মানে এক্সটা যদি 1 মাইনাস হয়, তাহলে এক্স স্কোয়ারটা কি হবে 1 মাইনাস স্কোয়ার, যেটা 1 এর থেকে ছোট, 1 স্কোয়ারের থেকে ছোট বা 1 এর থেকে ছোট। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা 1 এর থেকে ছোট হলে বক্স অফ এক্স স্কোয়ারের ভ্যালুটা কি হয়ে যাবে 0। কারণ আমরা জানি কি জানি, এইখানে একটু জাস্ট ভেঙে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে, 0 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 1 এর জন্য বক্স এক্স আমার আসবে 0। একইভাবে 1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 2 এর জন্য বক্স এক্স আসবে আমার 1। একইভাবে 2 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 3 এর জন্য বক্স এক্স আমার আসবে 2। এইভাবে কিন্তু আমাদের চলতে থাকে। তাহলে 0 থেকে 1 পর্যন্ত এই 1 এর থেকে ছোট যখনই হচ্ছে, তার মানে এর জাস্ট আগের ইন্টিজার নিয়ে নিচ্ছে 0, অর্থাৎ এখানে বক্স এক্স স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে 0। ওপরে -1, নিচেটা কিন্তু এক্স স্কোয়ার -1 আছে, এক্স স্কোয়ার -1 অ্যাজ এক্স টেন্স টু 1 মাইনাস টেন্স টু 0। এটা ঠিক কিনা, যদি এটা ঠিক বুঝতে পেরে থাকো তাহলে দেখো আমাদের কিন্তু সেই আগের জিনিসটা আসছে, ওপরে একটা পারফেক্ট নাম্বার যেটা 0 নয়, নিচেটা টেন্স টু 0। তাহলে একটু আগে আমি কি বললাম, যে ওপরে এরকম যদি 1 2 3 4 5 বা -1 -2 থাকে, নিচেটা টেন্স টু 0 হয়, সর্বদা এটা কি হয়ে যাবে, সর্বদা হয়ে যাবে আনডিফাইন্ড। অর্থাৎ এক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট আনডিফাইন্ড। ওকে, রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস x ইকুয়ালস টু 1 আমি লিমিট করছি, এবং x ইকুয়ালস টু 1 এর রাইট হ্যান্ড লিমিট 1 প্লাস। 1 প্লাস মানে হচ্ছে 1 এর থেকে বড়, x যখন 1 এর থেকে বড়, x স্কোয়ারও 1 এর থেকে বড়, x স্কোয়ার 1 এর থেকে বড় মানে এই জায়গাটা পড়বে। ওকে, তাহলে বক্স অফ এক্স স্কোয়ার কি হয়ে যাবে, x যখন 1 এর থেকে বড় তখন x স্কোয়ার 1 এর থেকে বড়, x স্কোয়ার যখন 1 এর থেকে বড় হবে তখন বক্স অফ এক্স স্কোয়ার কি হয়ে যাবে, বক্স অফ এক্স স্কোয়ার হয়ে যাবে 1। দ্যাট মিনস 1 -1 টেন্স টু নিচেটা কিন্তু 0ই থাকবে, কারণ নিচেটা এক্স স্কোয়ার -1ই থাকছে। তাহলে উপরে বক্স এক্স স্কোয়ার -1 হলো 1 -1 মানে 0, নিচেটা টেন্স টু 0। তাহলে একটু আগে আমি কি বললাম, ওপরটা পারফেক্ট 0, নিচেটা টেন্স টু 0, ভ্যালু হবে 0। ওকে, তার মানে আমি দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট আসছে 0, লেফট হ্যান্ড লিমিট আসছে আনডিফাইন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের লিমিট কি এক্সিস্ট করবে, কারণ LHL নট ইকুয়ালস টু RHL হয়েছে, আর তো আমার কিছু চেক করার দরকারই নেই, লিমিটটাই এক্সিস্ট করছে না, তাহলে কন্টিনিউয়াস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই অ্যাট x ইকুয়ালস টু 1 = 1,
এফএক্স এখানে কিন্তু ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, একইভাবে তোমরা এক্স ইকুয়ালস টু -1 এর জন্য চেক করবে। একইভাবে এক্স ইকুয়ালস টু -1 এর জন্য একটা লিমিট, একটা সাইডের লিমিট তোমাদের আনডিফাইন্ড আসবে আর একটা সাইডের লিমিট তোমাদের 0 আসবে। সেক্ষেত্রেও তোমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস হয়ে যাবে, কন্টিনিউটি এক্সিস্ট করবে না, এক্স ইকুয়ালস টু -1 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস হবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, বাড়ির কাজ রইলো, যে এক্স ইকুয়ালস টু +1 এ আমি ঠিক যেভাবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করেছি, যে কনসেপ্ট নিয়ে দেখে দেখে সেম কনসেপ্ট নিয়ে এক্স ইকুয়ালস টু -1 এ তোমরা কিন্তু কন্টিনিউটি চেক করবে। আমি বলেই দিলাম কি কি আসবে, একটা সাইডের লিমিট আনডিফাইন্ড আসবে, একটা সাইডের লিমিট ঠিক একই কনসেপ্ট অনুযায়ী 0 আসবে, ওকে, এবং ডিসকন্টিনিউয়াস হবে। এরপর আমি চলে যাব নেক্সট। তাহলে প্রথম ভ্যারাইটির কিরকম প্রবলেম আছে আমরা দেখে নিলাম, যে এরকম ভাবে ফাংশন দেওয়া থাকবে, সেখানে কন্টিনিউটি চেক করতে হবে। দ্বিতীয় ভ্যারাইটিটা কি হবে না, বলছে ফাংশন ইজ গিভেন টু বি কন্টিনিউয়াস, ফাংশনটা কন্টিনিউয়াস দেওয়া থাকবে, আমাদেরকে যেটা করতে হবে সাম কনস্ট্যান্ট খুঁজে বার করতে হবে। এরপরে এটা রিলেটেড অঙ্ক, সবার প্রথমেই দেখো WBJW 2018 প্রবলেম আমাদের সামনে চলে এসছে, যেখানে প্রবলেমটা কি বলছে, একটা ফাংশন fx দেওয়া আছে, fx ইকুয়ালস টু -2 sin x, a sin x প্লাস b। আচ্ছা, -2 sin x কখন, -2 sin x হচ্ছে যখন x গুলো -π/2 এর থেকে ছোট অথবা সমান, তখন -2 sin x নিচ্ছে। a sin x প্লাস b, যেখানে a আর b কিন্তু আননোন কনস্ট্যান্ট, এদের ভ্যালুটাই অ্যাকচুয়ালি বার করতে হবে। a sin x প্লাস b যখন কিন্তু x টা -π/2 প্লাস π/2 এর মধ্যে আছে, আর cos x হচ্ছে ফাংশন যখন x টা π/2 বা তার থেকে বড়। তাহলে চারটে অপশনের প্রথম অপশনটা বলছে কি, প্রথম অপশনটায় বলা হচ্ছে f is discontinuous for all ab, বাকি তিনটে অপশনই বলা হচ্ছে f is continuous for a আর b এর কিছু ভ্যালুর জন্য। তাহলে আমাদেরকে এখানে f কে কন্টিনিউয়াস ধরে নেব, ধরে নিয়ে দেখবো a আর b এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে কিনা। যদি ভ্যালু পাওয়া যায় তাহলে b c d এই অপশনগুলোর কোনো একটা অপশন নিশ্চয়ই সঠিক হবে। আর যদি কোনো ভ্যালু না পাওয়া যায় তাহলে বলবো যে fটা কন্টিনিউয়াসই নয়, ডিসকন্টিনিউয়াস ফর অল ab, অপশন এ সঠিক হয়ে যাবে। আর যদি কন্টিনিউয়াস a b এর ভ্যালু পাওয়া যায় তাহলে অপশন বি সি ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে চলো সবার প্রথম আমি কন্টিনিউয়াস ধরে এগোবো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এক্সটা যখন π/2 এর থেকে ছোট বা সমান, তখন ফাংশনটা হচ্ছে -2 sin x, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা সব সময় কন্টিনিউয়াস। তাহলে এক্সটা -π/2 থেকে ছোট হলে ফাংশনটা কন্টিনিউয়াস, এক্সটা যখন -π/2 প্লাস π/2 এর মধ্যে আছে তখন এই ফাংশনটা দেখতে এরকম, এবং এটাও একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এটাও কন্টিনিউয়াস হবে। এবং এক্সটা যখন π/2 এর থেকে বড়, সেটাও ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, কন্টিনিউয়াস হবে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে π/2 এর থেকে ছোট, π/2 -π/2 থেকে ছোট, -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে যখন, তখনও কন্টিনিউয়াস। -π/2 থেকে যখন ছোট এক্স গুলো তখনও কন্টিনিউয়াস। আবার +π/2 এর থেকে যখন এক্স গুলো বড়, তখনও ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে কোথায় ডিসকন্টিনিউয়াস হতে পারে, অ্যাকচুয়ালি হতে পারে ব্রেক পয়েন্টে। ব্রেক পয়েন্ট মানে এখানে দুটো ব্রেক পয়েন্ট আছে, একটা x ইকুয়ালস টু -π/2, একটা x ইকুয়ালস টু +π/2। ফাংশনের ব্রেক পয়েন্ট গুলোতে মেনলি আমরা কি করব না, কন্টিনিউটি চেক করব। সব সময় খেয়াল রাখবে ব্রেক পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হয়, ব্রেক পয়েন্ট গুলোতেই ডিসকন্টিনিউয়াস হয়। তাহলে সবার প্রথম আমি যদি x টেন্ডস টু -π/2 চেক করি, তাহলে কি হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নিতে হবে। তার কারণ লিমিটের চ্যাপ্টারতেই শিখিয়ে দিয়েছি যে যখনই এরকম পিস করে ফাংশন ভাঙা থাকবে, পিস ওয়াইজ ডিফাইন, তখন তোমরা সবসময় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নিয়ে নেবে। তাহলে এখানে x টেন্ডস টু -π/2 -π/2 এর লিমিট লেফট হ্যান্ডে, -π/2 ওপরে মাইনাস, তো লিমিট x টেন্ডস টু -π/2 মাইনাস কি হবে, তাহলে π/2 এর লেফট সাইড, π/2 এর লেফট সাইডে কে আছে, -2 sin x আছে। তাহলে এখানে আমার বসে যাবে, তাহলে এখানে আমার বসে যাচ্ছে -2 sin x, তার মানে এটা হয়ে যাবে -2 sin -π/2, যেহেতু -π/2 তে চেক করছি, তার মানে 2 sin π/2, 2 sin π/2 মানে আমরা জানি 2 হয়, sin π/2 ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি দেখতে পাচ্ছি -π/2 এর লেফট হ্যান্ড লিমিট হলো 2। এবার একইভাবে আমি যদি রাইট হ্যান্ড লিমিট বার করি, তাহলে লিমিট x টেন্ডস টু -π/2 প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট -π/2 প্লাস মানে -π/2 এর ডান দিকে কোন ফাংশনটা আছে, ডান দিকে আছে আমাদের এইটা, এই পোর্শনটা, অর্থাৎ এক্ষেত্রে আমার হবে a sin x প্লাস b। ওকে, তো a sin x প্লাস b, এক্ষেত্রে আমি যদি -π/2 এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এটা আসবে a sin -π/2 প্লাস b, sin -π/2 মানে এটা চলে আসবে -a প্লাস b।
ওকে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বার করলাম। এবার ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু অর্থাৎ এফ অফ মাইনাস পাই বাই টু কি হবে, দেখো মাইনাস পাই বাই টু এক্স ইকুয়াল লেস অর ইকুয়ালস মাইনাস পাই বাই টু, অর্থাৎ এক্স ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু এইটা দিচ্ছে, অর্থাৎ এখান থেকে আমি কি পেয়ে যাব মাইনাস টু মাইনাস পাই বাই টু, দ্যাট মিনস টু। তাহলে আমি দেখতে পাচ্ছি এল এইচ এল দিচ্ছে টু, আর এইচ এল দিচ্ছে মাইনাস এ প্লাস বি এবং অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছে টু। এবার আমি যদি ধরে নিই যে মাইনাস পাই বাই টু পয়েন্টে কন্টিনিউয়াস, আমি যেহেতু প্রথমেই বললাম কন্টিনিউয়াস সব জায়গায় ধরে নিয়ে আমি প্রবলেমটা সলভ করবো, তাই এখানে অবভিয়াসলি মাইনাস পাই বাই টু এবং প্লাস পাই বাই টু এতেও কন্টিনিউয়াস হবে। তো মাইনাস পাই বাই টু তে কন্টিনিউয়াস হলে কি হবে, লেফট হ্যান্ড লিমিট কন্টিনিউটির ডেফিনেশন অনুযায়ী লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু অ্যাকচুয়াল ভ্যালু হবে। তার মানে এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং অ্যাকচুয়াল ভ্যালু দুটোই এসছে টু করে, রাইট হ্যান্ড লিমিট এসছে মাইনাস এ প্লাস বি সমান তাহলে অ্যাকচুয়াল ভ্যালু টু। এটা আমি কিন্তু একটা ইকুয়েশন পেলাম, নাম্বার ওয়ান ইকুয়েশন নাম দেবো। পরবর্তীকালে আরেকটা ইকুয়েশন বার করবো এর প্লাস পাই বাই টু এতে কন্টিনিউয়াস ধরে নিয়ে, এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা কিন্তু এ আর বি এর ভ্যালু বার করবো। যদি এ আর বি এর ভ্যালু পাই তাহলে খুবই ভালো, অপশন বি সি ডি এর মধ্যে যে কোনো একটা হবে। আর যদি এ আর বি এর কোনো ভ্যালু না পাওয়া যায় তার মানে এ আর বি এর কোনো ভ্যালুর জন্যই কিন্তু কন্টিনিউয়াস হবে না, সেক্ষেত্রে অপশন এ সঠিক হয়ে যাবে। তো দেখা যাক এ আর বি এর ভ্যালু বেরোয় কিনা। আচ্ছা, তাহলে আমি প্রথম মাইনাস পাই বাই টু এতে কন্টিনিউয়াস ধরে একটা ইকুয়েশন পেলাম, এবার আমি করবো প্লাস পাই বাই টু এতে। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস পাই বাই টু যখন মাইনাস হবে তখন কি হবে দেখো, পাই বাই টু এর লেফট, পাই বাই টু এর লেফটে কোন ফাংশনটা আছে, এ সাইন এক্স প্লাস বি আসছে, তাই তো। তাহলে এ সাইন এক্স প্লাস বি, এখানে আমি যদি করে দিই এ সাইন এক্স প্লাস বি, তাহলে এখানে আমার সমান দিয়ে কি আসবে দেখো, এ সাইন পাই বাই টু প্লাস বি, তার মানে এ প্লাস বি আসবে অ্যাকচুয়ালি। আর যদি আমি করি লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সেক্ষেত্রে আমাদের কি আসবে, পাই বাই টু এর রাইট হ্যান্ড সাইডে আছে কস এক্স, তাহলে এখানে বসে যাবে কস এক্স এবং দেখো কস পাই বাই টু আসবে, কস পাই বাই টু কিন্তু জিরো। একইভাবে আমাদের ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু বার করতে হবে এফ অফ পাই বাই টু, এফ অফ পাই বাই টু কোনটা থেকে আসবে দেখো, শেষ কস এক্স থেকেই আসবে, কারণ এক্স গ্রেটার ইকুয়ালস টু অর্থাৎ এক্স ইকুয়ালস টু পাই বাই টু মানে এখানে কস এক্সই দেওয়া আছে, তাহলে এফ পাই বাই টু মানে হয়ে যাবে আবার কস পাই বাই টু, সেটা ইকুয়ালস টু জিরো। তার মানে এখানে আমি যদি কন্টিনিউটি লাগাই, কন্টিনিউটি ডেফিনেশন লাগাই, তার মানে এল এইচ এল ইকুয়ালস টু আর এইচ এল ইকুয়ালস টু এফ অফ এ করলে এ প্লাস বি ইকুয়ালস টু জিরো, নাম্বার টু ইকুয়েশন। তো নাম্বার ওয়ান আর নাম্বার টু এই দুটো ইকুয়েশনকে আমি যদি সলভ করি তাহলে আমি কি পাবো, সলভ করলে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ, যদি আমি ওয়ান আর টু কে সিম্পলি অ্যাড করে দিই তাহলে আমাদের এ এখানে প্লাস এ এখানে মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে, এটা আসবে টু বি ইকুয়ালস টু টু অ্যান্ড ক্যাপিটাল বি ইকুয়ালস টু ওয়ান। ক্যাপিটাল বি ইকুয়ালস টু যদি ওয়ান হয় সেক্ষেত্রে তাহলে এ ইকুয়ালস টু কি হবে, যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো, এই জায়গায় বসিয়ে দিলে আমি দেখতে পাচ্ছি এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এ আর বি এর ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি, এ এর ভ্যালু মাইনাস ওয়ান, বি এর ভ্যালু ওয়ানের জন্য কিন্তু সব জায়গায় কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমার এখানে কোন অপশনটা সঠিক হবে, এখানে কিন্তু আমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এফ ইজ কন্টিনিউয়াস ফর অল এ ইকুয়াল টু মাইনাস ওয়ান বি ইকুয়ালস টু ওয়ান। ওকে, তাহলে আমরা একটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের প্রবলেম ইজিলি সলভ করতে পারলাম। এরপর আমরা নেক্সট চলে যাব WBJEE 2015 অর্থাৎ 2015 সালের একটি প্রবলেমে। দেখো এক্ষেত্রে কি বলছে না, লেট বক্স এক্স, থার্ড ব্র্যাকেট এক্স মানেই সবসময় মনে রাখতে হবে যে সেটা বক্স এক্স কে বোঝাচ্ছে। ওকে, তো লেট বক্স এক্স ডিনোট দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। তাহলে বক্স এক্স সর্বদা কি হয়, বক্স এক্স হচ্ছে একটা ইন্টিজার যে ইন্টিজারটা লেস অর ইকুয়ালস টু এক্স হয়। ওকে, এটা আমরা সবাই জানি। দেন দ্য ভ্যালু অফ আলফা, আলফার ভ্যালু বার করতে হবে ফর হুইচ দ্য ফাংশন এফ এক্সটা এখানে বলা আছে সাইন বক্স অফ মাইনাস এক্স স্কোয়ার বাই মাই বক্স অফ মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সটা নট ইকুয়ালস টু জিরো আর এক্সটা যখন ইকুয়ালস টু জিরো তখন এফ এক্স এর ভ্যালু হচ্ছে আলফা। তাহলে আলফার ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে এখান থেকে বার করতে হবে। দেখো তাহলে আমাদেরকে কি, এটা পিস ওয়াইজ ডিফাইন ফাংশন। সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে যে আমাকে বলা আছে এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউয়াস, ফাংশনটা এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউয়াস ধরে নিয়ে আলফার ভ্যালু বার করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউয়াস হলে কি হবে, এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউয়াস হলে আমি কন্টিনিউয়াসের ডেফিনেশন বারবার একই কথা বলছি, ডেফিনেশন মনে করব, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো হবে, এইটা হবে।
এইটা হওয়া মানেই কিন্তু লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এফ অফ জিরো হতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেশন করব, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস। এখন দেখো জিরো মাইনাস মানে হচ্ছে জিরোর থেকে ছোট একটা সংখ্যা। আচ্ছা আমি এক্স ইকুয়ালস টু যদি ধরে নিই এক্ষেত্রে, যে এক্স ইকুয়ালস টু ধরো মাইনাস 0.00001 which is very close to 0 but less than 0, যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে গেলে জিরোর থেকে বড় হয়ে যেত, তো জিরোর খুব কাছাকাছি কিন্তু জিরোর থেকে ছোট এক্সটা। তাহলে এক্স স্কোয়ার এক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার কিন্তু হয়ে যাবে যে টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ এর মাইনাসের স্কোয়ার যখনই নেবো সেটা হয়ে যাবে প্লাস এবং জিরোর থেকে বড়, অর্থাৎ এক্স যখন জিরোর থেকে ছোট এক্স স্কোয়ার তখন কিন্তু জিরোর জাস্ট একটু বড়। জিরোর যদি জাস্ট একটু বড় হয় এক্স স্কোয়ারটা, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আবার কি হবে, সেম আবার জিরোর থেকে ছোট চলে আসবে, অর্থাৎ মাইনাস, এই জায়গাটা আমি ভালো করে আগে বুঝিয়ে দিই, ভালো করে এই জায়গাটা বুঝে নাও। এক্স যখন টেন্ডস টু জিরো মাইনাস, ওকে, তখন এক্স এর স্কোয়ারটা কিন্তু টেন্ড করবে জিরো প্লাসে, কারণ জিরো মাইনাস মানে আমি বললাম মাইনাস 0.00001, এটা হচ্ছে জিরো মাইনাস বা জিরোর খুব কাছাকাছি একটা জিরোর থেকে ছোট সংখ্যা। এক্স স্কোয়ার তখন কি হয়ে যাবে না, এর স্কোয়ার করে হয়তো দেখা যাবে 0.00001 আসছে এবং সেটা কিন্তু প্লাস, তার জন্য জিরো প্লাসে টেন্ড করছে। মাইনাস এক্স স্কোয়ার কি হবে, আবারও জিরো মাইনাসে টেন্ড করবে, ওকে, মাইনাস এক্স স্কোয়ার জিরো মাইনাসে টেন্ড করবে এবং সেটা হয়ে যাবে মাইনাস 0.00001। তার মানে আলটিমেটলি এক্সটা যখন টেন্স টু জিরো মাইনাস, তখন এক্স এর মাইনাস এক্স স্কোয়ারটা অ্যাকচুয়ালি টেন টু জিরো মাইনাস হবে। মাইনাস এক্স স্কোয়ার যদি টেন্স টু জিরো মাইনাস হয়, তাহলে এখানে বক্স অফ মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোট, অর্থাৎ যদি মাইনাস 0.00001 হয় মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে বক্স অফ মাইনাস 0.00001 এর ভ্যালু হবে -1, কারণ এর থেকে জাস্ট ছোট যে ইন্টিজার সেটা হচ্ছে -1। বোঝা গেল কি না ভালো করে দেখো, না বোঝা গেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে গিয়ে আবার পোস্ট করবে, আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আশা করি এখান থেকে যেভাবে বলেছি তাতে করে তোমাদের বুঝে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে মাইনাস অফ বক্স এক্স স্কোয়ার -1 আসছে, ওকে। এবার আমরা লিমিটটা ক্যালকুলেট করব, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস বক্স অফ সাইন অফ বক্স এক্স স্কোয়ার মানে সাইন অফ -1, নিচে মাইনাস বক্স এক্স স্কোয়ার মানে -1, তার মানে অ্যাকচুয়ালি এটা আসছে সাইন 1/1 বা অনলি সাইন 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট আমার চলে এলো সাইন অফ 1। রাইট হ্যান্ড লিমিট কি হবে, রাইট হ্যান্ড লিমিট আমি একইভাবে ক্যালকুলেশন করবো, এক্স টেন্স টু জিরো প্লাস। এবার দেখো এক্স টেন্স টু যখন জিরো প্লাস, তখন এক্স স্কোয়ার টেন্স টু জিরো প্লাস, ঠিক একইভাবে আগের উদাহরণ অনুযায়ী, কিন্তু মাইনাস এক্স স্কোয়ারটা তখন টেন্ড করবে জিরো মাইনাসে, তাই না? যখন এক্স স্কোয়ারটা টেন্ড করছে জিরো প্লাসে, মাইনাস এক্স স্কোয়ারটা জিরো মাইনাসে হবে, কারণ এক্সটা টেন্ড করছে জিরো প্লাস মানে জিরোর থেকে সামান্য বড় কোনো সংখ্যা, সেটা হতো 0.00001। তাহলে এক্স স্কোয়ারটাও টেন্ড করবে 0.00001, তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা টেন্ড করবে মাইনাস 0.00001, অর্থাৎ জিরো মাইনাসে। সেক্ষেত্রে কি হবে, বক্স অফ মাইনাস এক্স স্কোয়ার আবারও হয়ে যাবে -1। তাহলে এক্স টেন্স টু জিরো প্লাসেও বক্স মাইনাস বক্স অফ এক্স স্কোয়ার -1ই থাকবে, অর্থাৎ সাইন অফ -1/-1 সমান সাইন অফ 1 আসবে। এবং আমরা কন্টিনিউটি যেহেতু এখানে আমাদেরকে বলা আছে যে ফাংশনটা x ইকুয়ালস টু 0 তে কন্টিনিউয়াস, তাহলে হিসেব অনুযায়ী আমাদের কি হবে, LHL at x equals to 0 equals to RHL at x equals to 0 equals to f of 0। তাহলে আমাদের LHL RHL দুটোই এসছে সাইন অফ 1। f of 0 কি আছে, f of 0 অর্থাৎ x equals to 0 তে fx এর ভ্যালু দিয়ে আছে আলফা, তাহলে আমাদেরকে কি করতে হবে, সাইন অফ 1 equals to হয়ে যাবে আলফা, যেহেতু কন্টিনিউয়াস কন্টিনিউটির শর্ত লাগাচ্ছি এবং আলফার ভ্যালু পেয়ে যাচ্ছি সাইন অফ 1। এবার দেখো এখান থেকে আমি কোন অপশনটা আমার সঠিক হয়ে যাচ্ছে, অপশন সি, আলফার ভ্যালু সাইন অফ 1। আলফার ভ্যালুটাই আমাদের চেয়েছি, তো অঙ্ক হয়ে গেল। এরপর আমি চলে আসছি নেক্সট প্রবলেম, এটা যেই মেন্সের প্রবলেম 2019 সালে এসেছিল, খুব সহজ অঙ্ক। মেন্সের প্রবলেম মানে যে WBJEE থেকে বেশি শক্ত হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানেই তার প্রমাণ পেয়ে যাবে। WBJEE অঙ্কটা করতে যাও বা সময় লেগেছে, মেন্সের অঙ্কটা করতে তার থেকেও কম সময় লাগবে। দেখো কি বলছে, ইফ দ্য ফাংশন f ডিফাইন্ড অন ওপেন ইন্টারভাল π/6, π/3
বাই এফএক্স। এফএক্স ফাংশনটা দেওয়া আছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, √2 cos x, এফএক্স ইকুয়ালস টু √2 cos x -1 বাই cot x -1, যখন কিনা এক্সটা নট ইকুয়ালস টু π/4, আর যখন এক্সটা π/4 এর সঙ্গে সমান হবে তখন এফএক্সটা হয়ে যাবে কে। এই হচ্ছে আমাদের গিভেন ফাংশন। এবার বলা আছে এটা কন্টিনিউয়াস, তাহলে কে এর ভ্যালুটা কি? কোন পয়েন্টে কন্টিনিউয়াস বলা নেই, শুধু বলা আছে কন্টিনিউয়াস। এই এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে কে এর ভ্যালুটা কি হবে? কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি এই ফাংশনটা একটা ট্রিগনোমেট্রিক ফাংশন। ট্রিগনোমেট্রিক ফাংশন সব জায়গায় কন্টিনিউয়াস হয়, একমাত্র এর ব্রেক পয়েন্টেই ডিসকন্টিনিউয়াস হওয়ার চান্স আছে। তাহলে আমি যদি সব জায়গায় কন্টিনিউয়াস হয়, তাহলে বলে দেওয়াই আছে সব জায়গায় কন্টিনিউয়াস, তার মানে কন্টিনিউয়াস মানে সব জায়গায় কন্টিনিউয়াস। এটার জন্য আলাদা করে আর পয়েন্টটা বলার প্রয়োজন পড়ে না। এই জন্য আমি বললাম কোন পয়েন্টে পার্টিকুলারলি বলা থাকবে না, তোমাকে বলা থাকবে অলরেডি কন্টিনিউয়াস। তোমায় বুঝে নিতে হবে সব জায়গায় কন্টিনিউয়াস মানে এর সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস, অর্থাৎ ব্রেক পয়েন্টেও কন্টিনিউয়াস। তাহলে অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্ট এখানে কি? ব্রেক পয়েন্ট হচ্ছে x = π/4, π/4 এ ব্রেক করেছে, তাই না? তাহলে x = π/4 এ কন্টিনিউটি চেক করলেই আমরা সেখান থেকে k এর ভ্যালুটা বার করতে পারবো। কিভাবে করবো ভালো করে খেয়াল করো। তো দেখো তাহলে এখানে আমাদেরকে যেহেতু এটা ট্রিগনোমেট্রিক ফাংশন, তাই আমাকে আর কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নিতে হবে না, আমি ডাইরেক্ট লিমিট x টেন্ডস টু π/4 নিয়ে নেবো, এবং এখানে আমি ফাংশনটা নিয়ে নেবো √2 cos x -1 বাই cot x -1। x টেন্ডস টু π/4 এতে এর লিমিটটাকে ক্যালকুলেট করব, যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে x টেন্ডস টু π/4 এ যার লিমিট হবে x ইকুয়ালস টু π/4 এ ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে সমান হওয়া উচিত, অর্থাৎ লিমিট এটা ইকুয়ালস টু f অফ π/4 হবে, যেহেতু বলা আছে এটা কন্টিনিউয়াস, এভরিওয়্যার কন্টিনিউয়াস, তাহলে π/4 এও কন্টিনিউয়াস। তাহলে আমি প্রথম লেফট হ্যান্ড সাইডে লিমিটটা ক্যালকুলেট করব। লিমিটটা ক্যালকুলেট করার জন্য দেখো এখানে যদি x টেন্ডস টু π/4 নেওয়া হয় তাহলে উপরটা কি হবে? √2 cos π/4 -1 মানে 0, নিচে cot π/4 -1 মানে 0, 0/0 ফর্মে আছে। তো সিম্পলি আমরা লিমিট পড়ার সময় পড়েছিলাম যে আমাদের বেস্ট হেল্পিং হ্যান্ড হচ্ছে এল হসপিটাল রুল বা এল হপিটাল রুল। তো এল হপিটাল রুল আমরা ফেলে দেবো, এবং তার নিয়ম কি আমি সেসব কিছু বুঝিয়ে দিয়েছি, আমি আর এই ক্লাসে কিছু বলছি না নতুন করে। ওপরে নিউমারেটরকে ডেরিভেটিভ করো, তাহলে নিউমারেটরকে ডেরিভেটিভ করলে -√2 sin x, আর নিচে cot x এর ডেরিভেটিভ হবে -cos x স্কয়ার x, -1 তো 0 হয়ে যাবে ডেরিভেটিভ করলে। তো ডেরিভেটিভ করে আমার উপর নিচে নিউমারেটর ডিনোমিনেটরে এটা এলো। এবার আমি যদি x টেন্ডস টু π/4 বসিয়ে দিই, আচ্ছা রাইট হ্যান্ড সাইডটা আমার f অফ π/4 যা ছিল তাই থাকবে। আমি যদি এরপরে ওপর নিচে বসিয়ে দিই তাহলে দেখো ওপরটা কি আসবে, আমার ওপরটায় আসছে -√2 sin π/4, sin π/4 মানে হচ্ছে 1/√2, and cos x স্কয়ার মাইনাস cos x স্কয়ার π/4, cos x স্কয়ার π/4 মানে আবার এগেন -2। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, মাইনাস মাইনাস তো সবার প্রথম ক্যান্সেল হয়ে যাচ্ছে, √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 1/2। ওকে, 1/2, 1/2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে আছে f অফ π/4। তাহলে f অফ π/4 আবার দেখো এখানে বলা আছে x ইকুয়ালস টু π/4 এ fx এর ভ্যালু k, তার মানে আমি বলতে পারি হাফ ইকুয়ালস টু f অফ π/4 এর জায়গায় k বসাতে পারি, তার মানে আমি বলতে পারি k ইকুয়ালস টু হাফ। ওকে, আমাকে চেয়েছে k এর ভ্যালু, এন্ড k এর ভ্যালু আমি পেয়েছি এখান থেকে কত? হাফ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো হলো না ইজি অঙ্ক, যেই মেন্সের প্রবলেম। আবারও একটা যেই মেন্স, এবং এটা 2020 সালে এসেছে, 9 জানুয়ারি শিফট 1। এখানেও কি করতে বলেছে, একটা এফএক্স ফাংশন দিয়ে দিয়েছে ইয়াব বড় টাইপের, এবং সেখান থেকে আমাদেরকে, এবং ফাংশনের মধ্যে কি আছে না দুটো আননোন কনস্ট্যান্ট আছে, সেই আননোন কনস্ট্যান্ট গুলো আমাদের কি হচ্ছে না তাদের ভ্যালুগুলো আমাদেরকে বার করতে হবে। ওকে, তাহলে এবার দেখো এখানে ফাংশনটা কি দিয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরিষ্কার। এখানে লেখা আছে fx ইকুয়ালস টু sin a প্লাস 2x প্লাস sin x বাই x যখন x টা লেস দ্যান 0, এবং fx এর ভ্যালু b যখন x টা ইকুয়ালস টু 0, এবং x টা গ্রেটার দ্যান 0 হলে fx হচ্ছে x প্লাস 3x স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস x টু দি পাওয়ার 1/3 বাই x টু দি পাওয়ার 4/3। এটা কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0 বলা আছে, x ইকুয়ালস টু 0 তে এটা কন্টিনিউয়াস হবে, এবং তাহলে a প্লাস 2b এর ভ্যালুটা কি হবে। দেখো আমি প্রত্যেকটা জিনিস প্রথমে আগে লিখে নিই। ফাংশনটা x ইকুয়ালস টু 0 তে বলা হচ্ছে কন্টিনিউয়াস, এবং এখানে ফাংশনটা পিসওয়াইজ ডিফাইন্ড। আগের অঙ্কটায় কিন্তু ফাংশনটা পিসওয়াইজ ডিফাইন্ড ছিল না, অর্থাৎ একটা পয়েন্টে ফাংশনের এক্সপ্রেশনটা দেওয়া আছে, সেই পয়েন্টটা বাদ দিয়ে বাকি পয়েন্টে ফাংশনের এক্সপ্রেশন দেওয়া আছে, সেক্ষেত্রে সেটা কিন্তু পিসওয়াইজ ডিফাইন হয় না। এখানে পিসওয়াইজ ডিফাইন দেখো,
এক্স এর লেফটে এক্স লেস দ্যান জিরোর জন্য একটা, এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য একটা, এক্স ইকুয়ালস টু জিরোর জন্য একটা, এইটা হচ্ছে পিসওয়াইজ ডিফাইন। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নিতে হবে, এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নিয়ে আমাকে কিভাবে সলভ করতে হবে দেখে নাও। দেখো তাহলে আমি যদি লেফট হ্যান্ড লিমিট প্রথম এক্স টেন্স টু জিরো মাইনাস নিই, আচ্ছা সবার প্রথম বলি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো বলা আছে, তো ডেফিনেশন অনুযায়ী কি হবে যে লিমিট অ্যাট এক্স টেন্স টু জিরো, লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু এফ অফ জিরো হবে। হওয়াটা স্বাভাবিক, তার মানে আমাকে বলা থাকছে যে এল এইচ এল ইকুয়ালস টু আর এইচ এল ইকুয়ালস টু এফ অফ জিরো। এফ অফ জিরো আবার এখানে কত, এফ অফ জিরো আবার এখানে হচ্ছে বি, অর্থাৎ বি। এই জিনিসটা আমার কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে আমাদের এক্স টেন্স টু জিরো মাইনাসে কি হবে, এক্স টেন্স টু জিরো প্লাসে কি হবে আমরা দেখে নিই সবার প্রথম। আচ্ছা এই জায়গাটা থেকে একটু মুছে নামিয়ে নিই, তাহলে লিম এক্স টেন্স টু জিরো মাইনাস, লেফট হ্যান্ড লিমিট জিরো মাইনাস মানে জিরোর লেফটে আছে, জিরোর লেফটে মানে ফাংশনটা এখান থেকে আসবে, অর্থাৎ সাইন এ প্লাস টু এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। কি হবে, লিমিট সেপারেট করে দিই ফাংশনটাকে, সাইন এ প্লাস টু ইন্টু এক্স বাই এক্স, ওকে। নিচে একটা এ প্লাস টু আনবো, তার জন্য ওপরে একটা এ প্লাস টু দিয়ে গুণ করবো। কেন করলাম আমি একটু পরেই বলছি, তোমরা যারা লিমিট ভালো করে শুনেছো তারা অলরেডি বুঝে গেছো। লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এই পোর্শনটাকে আবার আমি আলাদা রাখছি, সাইন এক্স বাই এক্স। কেন আলাদা করলাম, কারণ আমাদেরকে স্ট্যান্ডার্ড লিমিটে আনতে হবে। এখন এই যে জায়গাটা দেখো, এই যে প্রথমের অংশটা, এই অংশটা, এই অংশটা, এটা নয়, এই পোর্শনটা নয়, এই পোর্শনটা স্ট্যান্ডার্ড লিমিট চলে এসছে। স্ট্যান্ডার্ড লিমিট কি করে এসছে, যারা লিমিটেড ক্লাস দেখেছো তারা আশা করি আর জিজ্ঞেস করবে না, যারা লিমিটেড ক্লাস দেখোনি বারবার বলছি লিমিট দেখে নাও। স্ট্যান্ডার্ড লিমিট কি করে নিয়ে এসে এখানে অঙ্কগুলো করা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে এটা সাইন এ প্লাস টু ইন্টু এক্স বাই এ প্লাস টু ইন্টু এক্স মানে স্ট্যান্ডার্ড লিমিট। স্ট্যান্ডার্ড লিমিটের ভ্যালু আমরা কি জানি, স্ট্যান্ডার্ড লিমিটের ভ্যালু আমরা জানি 1 হয়, সাইন এক্স বাই এক্স 1 হয়। তার সঙ্গে এখানে কি আছে এ প্লাস টু, তাহলে এ প্লাস টু প্লাস এটা সাইন এক্স বাই এক্স তো ইজিলি স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে আছে ভ্যালু 1। তাহলে আমার অ্যাকচুয়ালি কি আসছে, অ্যাকচুয়ালি আমার এখান থেকে আসছে a প্লাস টু প্লাস ওয়ান দ্যাট ইজ a প্লাস থ্রি। তাহলে লেফট হ্যান্ড লিমিট হলো a প্লাস থ্রি। এবার রাইট হ্যান্ড লিমিট কি হবে দেখো, কি আছে আমার, ওকে সবার প্রথম আমি লিখে নিই লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, ফাংশনটা কি আছে আমি দেখে নিই। এখানে আছে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার একের তিন, এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস এক্স টু দি পাওয়ার একের তিন বাই এক্স টু দি পাওয়ার চারের তিন, এক্স টু দি পাওয়ার একের তিন বাই এক্স টু দি পাওয়ার চারের তিন। এটাকে কি করে আমরা লিমিট ক্যালকুলেশন করবো, খুব ইজি, খুব ইজি, দেখতে থাকো। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, ওকে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন চলছে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, ওপর থেকে আমি কি করব, ভেতর থেকে আমি এক্স কমন নেবো, বাইরে এলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। তাহলে ভেতরটা হবে ওয়ান প্লাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার একের তিন মাইনাস এক্স টু দি পাওয়ার একের তিন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার চারের তিনকে ভাঙলে হবে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার একের তিন। এবার কি করবো বুঝতেই পারছো, ওপর নিচে এক্স টু দি পাওয়ার একের তিন কমন নিয়ে ক্যান্সেল করে দেবো। তাহলে আমাদের এখানে আসবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1 plus 3x whole to the power 1/3 minus 1 divided by x। এবার আমি যদি x এর জায়গায় 0 বসাই তাহলে ওপরটাও 1 minus 1 0, নিচেটাও 0, অর্থাৎ এটা 0/0 ফর্মে আছে। 0/0 ফর্মে আছে মানে আমাদের হেল্পিং হ্যান্ড কি লাগাবো, এল হপিটাল রুল লাগিয়ে দেবো। এল হপিটাল রুল লাগানোর অর্থই ওপর নিচে নিউমারেটর ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করব, এবং ডেরিভেটিভ করলে ওপরটা কি আসবে, ওপরটা আসবে একের তিন 1 plus 3x হোল টু দি পাওয়ার একের তিন মাইনাস এক, একের তিন মাইনাস এক মানে মাইনাস দুয়ের তিন ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স এর আবার ডেরিভেটিভ হবে ইন্টু থ্রি, নিচেটা কি হয়ে যাবে ওয়ান, আর মাইনাস ওয়ানের ডেরিভেটিভ তো জিরো, তাই এখানে মাইনাস জিরো আমি ওটা লিখিনি। তো এই আসছে, এবার তিন তিন ক্যান্সেল হয়ে সিম্পলি ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস দুয়ের তিন পড়ে যাচ্ছে। এবার আমি যদি এক্স এর জায়গায় সিম্পলি জিরো বসিয়ে দিই তাহলে আমার এখান থেকে লিমিটটা কি চলে আসবে, লিমিটটা চলে আসবে ওয়ান টু দি পাওয়ার মাইনাস দুয়ের তিন বা ওয়ান, সিম্পলি ওয়ান।
তাহলে রাইট হ্যান্ড লিমিট এখান থেকে চলে এলো 1, আগে লেফট হ্যান্ড লিমিট কি পেয়েছি a+3, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ভ্যালু অফ f ভ্যালু অ্যাট 0 সব কটাকে আমি যদি এখানে করি ইকুয়াল, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু f অফ 0, তার মানে লেফট হ্যান্ড লিমিট আমার কত এসছে, লেফট হ্যান্ড লিমিট a+3 ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট 1 ইকুয়ালস টু f অফ 0 মানে b। তাহলে সবার প্রথমে প্রথম দুটো যদি রেশিও থেকে আমি কল্পনা করি, প্রথম a+3 ইকুয়ালস টু 1 ধরে নিই, তাহলে a+3 ইকুয়ালস টু 1 হলে a ইজ ইকুয়াল টু -2 আসবে। আর দ্বিতীয়টা থেকে যদি আমি নিই, তাহলে দ্বিতীয়টা থেকে হচ্ছে b ইকুয়ালস টু 1। তাহলে অ্যাকচুয়ালি a আর b এর ভ্যালুটা আমি পেয়ে গেছি -2 আর 1। আমাকে বার করতে কি বলেছে, a প্লাস 2b এর ভ্যালুটা কি হবে। তাহলে a প্লাস 2b এর ভ্যালু কি হবে, a প্লাস 2b ইকুয়ালস টু হচ্ছে -2 প্লাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ a প্লাস 2b এর ভ্যালু হচ্ছে 0 এবং এখানে অপশন আমি দেখতে পাচ্ছি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হয়, জটিলতা কিছু নেই, খালি আমাদেরকে প্রসেসগুলো জানতে হবে, মেথডগুলো জানতে হবে, যেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এরপর আমরা চলে আসবো কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন কি তোমরা ফাংশনের চ্যাপ্টারতে পড়েছো, আজকে আমি একটু ব্রিফ এখানে ডিসক্রিপশনটা দিয়ে দেবো যে কম্পোজিট ফাংশন অ্যাকচুয়ালি হয় জিনিসটা কি, তারপরেই আমরা চলে যাব কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশনে। ওকে, অ্যাকচুয়ালি ধরো এফ একটা ফাংশন যদি এরকম হয়, আমি কালারটা চেঞ্জ করে নিই, এফ একটা ফাংশন যদি এরকম হয় এফ এক্স বা এফ এ টু বি একটা ফাংশন আর জি বি টু সি একটা ফাংশন, অর্থাৎ এটা ধরো এ সেট, এটা বি সেট, এটা সি সেট, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এফ আছে এ থেকে বি এতে, বি থেকে সি এতে আছে জি। তাহলে আর একটা ফাংশন আমরা ডিফাইন করতে পারবো এ থেকে সি এতে, যেটার নাম হবে জি কম্পোজ এফ বা জি কম্পোজ এফ বা কম্পোজিট ফাংশন অফ এফ অ্যান্ড জি। ওকে, তো জি কম্পোজ এফ ফাংশনটা কিরকম ভাবে তাহলে ডিফাইন হচ্ছে, জি কম্পোজ এফ এ টু সি একটা আলাদা ফাংশন ডিফাইন করা গেল, যেটা হচ্ছে কম্পোজিট ফাংশন অফ এফ এক্স এন্ড জি এক্স। ওকে, তো ঠিক একইভাবে আমরা যদি আবার এরকম নিতাম জি সি টু ডি and f d to e, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা f কম্পোজ g ডিফাইন করতে পারতাম। সবসময় মাথায় রাখতে হবে f কম্পোজ g, g এর ডোমেন যেখানে শুরু হয়েছে g এর ডোমেন থেকে f এর কোডোমেন পর্যন্ত, এবং f কম্পোজ g করতে হলে f এর ডোমেন আর g এর কোডোমেন এই দুটো সেম হতে হবে, বা f এর ডোমেনটা g এর কোডোমেনের সাবসেট হতে হবে, তবেই কিন্তু f কম্পোজ g আমরা ডিফাইন করতে পারবো। আমি এখানে সমান নিয়ে দেখিয়েছি যে এফ এর ডোমেন জি এর ডোমেনের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এফ কম্পোজ জি হচ্ছে, আর যদি জি এর ডোমেন এফ এর কোডোমেনের সঙ্গে সমান হয়, তাহলে সেক্ষেত্রে জি কম্পোজ এফ ডিফাইন করা যাবে। ওকে, তো এক্ষেত্রে দেখো আমি জি সি টু ডি এফ ডি টু ই, অর্থাৎ এফ এর ডোমেন জি এর কোডোমেন সমান, তাই এফ কম্পোজ জি সেটা হয়ে যাচ্ছে সি টু ই ম্যাপিং। তো এইভাবে কম্পোজিট ম্যাপিংকে আমরা ডিফাইন করি, এবং ডিফাইন অ্যাকচুয়ালি এইভাবে হবে জি কম্পোজ এফ অফ এক্স, এটা মানে হচ্ছে জি অফ এফ এক্স। ওকে, এফ কম্পোজ gx মানে f অফ g অফ x, এইভাবে কিন্তু ডিফাইন করা হয় এবং ম্যাপিং গুলো দেখতে হয় এরকম। ওকে, এরপর আমরা চলে যাব কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশন। কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশন কি বলছে না, যদি f একটা ফাংশন a টু b হয়, কন্টিনিউয়াস ফাংশন হয়, g আর একটা ফাংশন যদি b টু c কন্টিনিউয়াস হয়, তাহলে অবভিয়াসলি এদের কম্পোজিশনটাও কি হবে না f কম্পোজ g, অর্থাৎ সরি এটা f কম্পোজ g হবে না, এখানে g কম্পোজ f হবে, যেহেতু g এর ডোমেন আর f এর কোডোমেন ইকুয়াল, তাহলে g কম্পোজ f a টু c এটাও কন্টিনিউয়াস হবে। f g সেপারেটলি কন্টিনিউয়াস হলে তাদের কম্পোজিট ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। এটাই হচ্ছে কম্পোজিট ফাংশনের কন্টিনিউটি ডেফিনেশন। ঠিক সিমিলারলি যখন আমরা f কম্পোজ g ডিফাইন করব, সেটাও কি হবে, কন্টিনিউয়াস হবে। ওকে, তো এবার নেক্সট চলে যাব যে এই কন্টিনিউটি কম্পোজিট ফাংশনের কন্টিনিউটি অ্যাকচুয়ালি আমরা কিভাবে ক্যালকুলেট করব, অ্যাকচুয়ালি কি করে ক্যালকুলেট করব। এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে কি fx, এখানে একটা ফাংশন দেওয়া আছে gx। এখন যদি তোমাকে বলা হয় f কম্পোজ g কত হবে, f কম্পোজ g অফ 2, f কম্পোজ g অফ 2 বার করার জন্য অ্যাকচুয়ালি বেশিরভাগ স্টুডেন্ট কি করে সেটা একটু বুঝে নাও, কারণ এই ভুল তোমরাও করতে যাবে। ভুলটা যেটা করে সেটা হচ্ছে প্রথমেই এত বড় একটা fx দেওয়া আছে দেখতে পাচ্ছ,
এত বড় একটা gx দেওয়া আছে, এখান থেকে f কম্পোজ g বা g কম্পোজ f ইত্যাদি যেটা প্রয়োজন সেটাকে ক্যালকুলেশন করে। এবং এই এত বড় ফাংশন থেকে f কম্পোজ g g কম্পোজ f বার করা একটা হিউজ টাইম কনজিউমিং একটা ব্যাপার, প্রচুর সময় লাগবে, পুরো পরীক্ষার সময়টাই হয়তো চলে যাবে। কিন্তু আমরা সেই ভুলটা করবো না, আমরা শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে f কম্পোজ g অফ 2, f কম্পোজ g অফ 3 এবং পরবর্তীকালে f কম্পোজ g এর লিমিট পর্যন্ত শর্টকাটে বার করবো, সব শিখিয়ে দেবো। ভিডিওটা মন দিয়ে দেখো। এখানে যেমন আমাদেরকে বলেছে f কম্পোজ g অফ 2 বার করতে, f কম্পোজ g অফ 2 মানে কি f অফ g অফ 2। ওকে, এবার দেখো g অফ 2 মানে কি, g অফ 2 আসবে এখান থেকে, g অফ 2 যদি আমি g x এর জায়গায় 2 বসিয়ে দিই তাহলে এখানে আসবে 2 4 - 2 মানে 4, আর 4 - 2 মানে 2, অর্থাৎ g অফ 2 মানে হচ্ছে 2, তাহলে ভেতরটা 2, অর্থাৎ f অফ 2, f অফ 2 এর ভ্যালু আবার কি হবে, f অফ 2 এর ভ্যালু এখান থেকে আসবে, দ্যাট ইজ 2 + 7, 2 + 5 দ্যাট ইজ 7। খুব সিম্পলি আমরা এইভাবে কিন্তু বার করব। ঠিক সিমিলারলি f অফ g, f কম্পোজ g3 বার করবে, f কম্পোজ g অফ 1 বার করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল, ঠিক সিমিলারলি দেখে শুনে বার করবে। নেক্সট এবার আমি চলে যাব কি বলতো, f কম্পোজ g এর লিমিট বার করা, অর্থাৎ f কম্পোজ g 1 মাইনাস কি হবে, f কম্পোজ g 1 প্লাস কি হবে, f কম্পোজ g 2 মাইনাস কি হবে। আমরা এখান থেকে এবার লিমিটিং ভ্যালু, অর্থাৎ এগুলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট সংক্ষেপে লিখেছি। অ্যাকচুয়ালি f কম্পোজ g 1 মাইনাস মানে এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f কম্পোজ g x ইকুয়ালস টু, তাকে আমরা লিখেছি f কম্পোজ g 1 মাইনাস দিয়ে। ঠিক আছে, কি হবে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এটা একটা শর্টকাট ট্রিক্স এবং এর মধ্যে বেশ কিছু জিনিস ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুলভাল অ্যাপ্লাই করে ফেলবে। f কম্পোজ g 1 মাইনাস মানে হচ্ছে f অফ g অফ 1 মাইনাস। তোমরা বলবে স্যার এটা তো আমি একটু আগেই শিখলাম, এটা তো জানি, এটা তো জানো, কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, g অফ 1 মাইনাস, g অফ 1 মাইনাস মানে একের থেকে ছোট gx কোথায় দেবে, এখানে আসছে। এবার দেখো যখন g অফ 1 মাইনাস হবে, g অফ 1 মাইনাস এর ভ্যালু কি হবে, তোমরা বলবে x এর জায়গায় 1 মাইনাস, তাহলে 1 মাইনাস -1 মানে 0, তাহলে g অফ 1 মাইনাস এর ভ্যালু 0 হওয়া উচিত, কিন্তু 0 হবে না, কারণ আমাকে g অফ 1 মাইনাস এর ভ্যালুটা আবার f এর মধ্যে ঢোকাতে হচ্ছে। যতক্ষণ ফাংশনের মধ্যে ঢোকাবো ততক্ষণ আমাকে g অফ 1 মাইনাস এর ভ্যালুটাকে মোর অ্যান্ড মোর প্রিসাইজ নিতে হবে। প্রিসাইজ মানে হচ্ছে, দেখো এখানে সাপোজ আমি বলছি g অফ 1 মাইনাস, 1 মাইনাস মানে কি একের থেকে ছোট, তাহলে একের থেকে ছোট কোনো সংখ্যা থেকে তোমরা যদি বিয়োগ করো 1, তাহলে সংখ্যাটা 0 থেকে ছোট হবে কি হবে না, অবভিয়াসলি 0 থেকে ছোট হবে। একের থেকে 0 ধরো, তোমরা একের থেকে ছোট সংখ্যা তোমরা নিলে 0.999 -1, তাহলে অবভিয়াসলি সেটা 0 থেকে ছোট হবে, -0.0001, তাই না। তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে 1 মাইনাস থেকে -1 বিয়োগ করছি মানে 0 মাইনাস। ওকে, তার মানে f অফ 0 মাইনাস, f অফ 0 মাইনাস মানে হচ্ছে 0 লেফট, 0 লেফটে নিচে এটা, তাহলে এখান থেকে হবে 2 × 0 + 1 মানে 1। এখানে আর কিন্তু 1 মাইনাস লিখবো না, কারণ এই 1টাকে আমি আর কোনো ফাংশনের মধ্যে নিচ্ছি না, যতক্ষণ ফাংশনের মধ্যে নেবো ততক্ষণ প্রিসাইজ ভ্যালুটা নেবো। 1 মাইনাস অফ 1 প্লাস অফ ফাংশনের বাইরে বেরিয়ে এলো, আর আমার প্রিসাইজ নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ভ্যালুটা নেবো। ওকে, তাহলে আমার কিন্তু x টেন্ডস টু 1 মাইনাস f কম্পোজ g এর ভ্যালু আমি লেফট হ্যান্ড লিমিট পেয়ে গেলাম 1। একইভাবে যদি রাইট হ্যান্ড লিমিট 1 প্লাসে বার করতে হয়, সিমিলারলি ভালো করে খেয়াল করো কি হবে, তাহলে f অফ g অফ 1 প্লাস কি হবে, f অফ g অফ 1 প্লাস, g অফ 1 প্লাস মানে হচ্ছে একের চেয়ে বড়, একের চেয়ে বড় মানে আবারও এই জায়গাতেই পড়বে, কিন্তু একের চেয়ে বড় মানে 1 প্লাস থেকে -1 হবে, এই যে x -1 আছে, তো 1 x এর জায়গায় 1 প্লাস বসাবো, তাহলে 1 প্লাস থেকে -1 হবে, সেক্ষেত্রে কিন্তু এটা টেন্ড করবে কিসে, 0 প্লাসে। অ্যাকচুয়ালি এটা টেন্ড করছে 0 মাইনাসে, এটা টেন্ড করছে 0 প্লাসে। একের থেকে বড়, জাস্ট বড় সংখ্যা থেকে আমি 1 বিয়োগ করছি, তাহলে অবশ্যই যেটা পাবো সেটা প্রিসাইজলি বললে 0 থেকে বড়, তো 0 প্লাস, তাহলে এখানে হবে f অফ 0 প্লাস। f অফ 0 প্লাস মানে 0 রাইট হ্যান্ড সাইডে আছে এই ফাংশনটা, তাহলে এই ফাংশনটার থেকে আমি পেয়ে যাবো 2, পারফেক্টলি 2, এখানে আর কোনো প্রিসাইজ ভ্যালু নেবো না। ওকে, ঠিক সিমিলারলি f কম্পোজ g অফ -2 কি হবে, f অফ g অফ 2 মাইনাস, -2 নয় সরি 2 মাইনাস, g অফ 2 মাইনাস মানে 2 এর লেফটে, 2 এর লেফটে কি আছে, এগেইন এটা আছে, এবং x এর জায়গায় যদি আমি 2 মাইনাস বসিয়ে দিই তাহলে 2 মাইনাস থেকে -1, 2 মাইনাস থেকে -1, 2 মাইনাস মানে 2 এর থেকে ছোট, তার থেকে -1 হচ্ছে মানে এটা টেন্ড করছে কিসে, এটা টেন্ড করছে 1 মাইনাসে বা 1 এর থেকে ছোটতে, তার মানে f অফ 1 মাইনাস,
1 মাইনাস মানে হচ্ছে 1 এর লেফট, 1 এর লেফট মানে তোমাদের এই জায়গাতে পড়বে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 2, দ্যাট মিনস 3। এখানে কিন্তু আর 3 মাইনাস লিখবো না, তার কারণ হচ্ছে আমাদের প্রিসাইজ ভ্যালু আর নেওয়ার প্রয়োজন নেই, যতক্ষণ ফাংশনের মধ্যে ঢুকবে ততক্ষণ প্রিসাইজ ভ্যালু নেবো। তাহলে এইভাবে আমাদের কিন্তু কম্পোজিট ফাংশনের লিমিট বার করে অঙ্ক করতে হয়, যা শর্টকাট ট্রিক্স তোমাদের শিখিয়ে দিলাম, আর ভুল আশা করি করবে না। এরপর আমি একটা প্রবলেমে চলে যাব, যে প্রবলেমটায় দেখো দেখতে পাচ্ছ এটা কম্পোজিশন কোথাও উল্লেখ করা নেই। আগের যে এটা ছিল সেখানে দুটো ফাংশন দিয়ে এফ কম্পোজ জি উল্লেখ করা ছিল, কিন্তু এখানে আর এফ কম্পোজ জি উল্লেখ করা নেই, কিন্তু দেখতেই পাচ্ছ y ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে 1 বাই ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2, আবার ইউটা একটা আলাদা ফাংশন 1 বাই এক্স মাইনাস 1। তাহলে অবভিয়াসলি y যে ফাংশনটা, এই ফাংশনটা কম্পোজিশন অফ টু ফাংশন। ওকে, কারণ ইউ এর জায়গায় তুমি 1 বাই এক্স মাইনাস 1 বসিয়ে দাও, তাহলে তুমি দেখতেই পাবে যে দুটো ফাংশনের কম্বাইন বা কম্পোজিশন। এখন এই y ফাংশনটা y ইকুয়ালস টু 1 বাই ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2, এটা বলছে কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস হবে, x এর কোন কোন ভ্যালুস এর জন্য ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে y টা তো অ্যাকচুয়ালি ফাংশন অফ u এন্ড q ইজ এ ফাংশন অফ x, তাহলে এই কম্পোজিট ফাংশনটা x এর কোন কোন ভ্যালুর জন্য ডিসকন্টিনিউয়াস হবে। এখানে আমি বলে রাখি এই y ফাংশনটা হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2, এই ধরনের কম্পোজিট ফাংশন ডিসকন্টিনিউটি বা হবে যেখানে যেখানে এই y ফাংশনটা আনডিফাইন্ড হবে। আনডিফাইন্ড যে পয়েন্টে হবে সেই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে। আনডিফাইন্ড কোথায় কোথায় হবে? আনডিফাইন্ড হতে গেলে আগে প্রথমে ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2 এটাকে আমার নন জিরো হতে হবে, নন জিরো হতে হবে ডিফাইন হতে গেলে। যদি আনডিফাইন্ড কোথায় হবে, তাহলে এটা ইকুয়ালস টু 0 হলে ইউ এর সেই পয়েন্টে কিন্তু আনডিফাইন্ড হবে। এবং শুধু তাই নয়, নিচেরটা 0 হলে আনডিফাইন্ড হবে, শুধু তাই নয়, যদি ইউটা আনডিফাইন্ড হয়ে যায়, অর্থাৎ ইউটা আনডিফাইন্ড হয়ে যায়, তখনও কিন্তু এই ফাংশনটা পুরোটা আনডিফাইন্ড হবে। অর্থাৎ আমাকে এখানে দুটো জিনিস চেক করতে হবে, ভালো করে খেয়াল করো। ইউ এখানে আছে 1 বাই এক্স মাইনাস 1, এটাকে প্রথম আনডিফাইন্ড হতে হবে, তবে কন্টিনিউয়াস হবে। অর্থাৎ ইউটা যে পয়েন্টে আনডিফাইন্ড সেই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এবং সাথে ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2 এটা যে পয়েন্টে 0 হবে সেই পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউয়াস হবে y ফাংশনটা। তাহলে টোটাল ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে কতগুলো জায়গায় বার করব। সবার প্রথম ইউটা কোথায় আনডিফাইন্ড হচ্ছে, দেখো x ইকুয়ালস টু 1 হলে ইউ আনডিফাইন্ড হয়ে যাবে, তাই কি না, নিচে 0 চলে আসবে। তাহলে সবার প্রথম x ইকুয়ালস টু 1 ভ্যালুর জন্য ইউটা আনডিফাইন্ড। নেক্সট ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2 কোথায় কোথায় আনডিফাইন্ড, কোথায় কোথায় 0 আসছে আমরা দেখে নেবো একটু। দেখো ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2 কে ফ্যাক্টরাইজ করলে আমাদের কি হবে না, ইউ মাইনাস 1 ইন্টু ইউ প্লাস 2, তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে দেখে নেবে। তো ইউ প্লাস 2 ইন্টু ইউ মাইনাস 1, এক্ষেত্রে আমি দেখছি ইউ ইকুয়ালস টু 1 আর মাইনাস 2, এই দুটো পয়েন্টে কিন্তু এই নিচের এক্সপ্রেশনটা 0 আসবে। তাহলে এই দুটো পয়েন্টে কি হচ্ছে, আনডিফাইন্ড হচ্ছে, কিন্তু এক্স এর কোন ভ্যালুর জন্য ইউ এর এই ভ্যালুগুলো আসবে সেটা বার করতে হবে। তাহলে অবভিয়াসলি ইউ ইকুয়ালস টু 1 মানে 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 1, তার মানে এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে এটা 0 আসবে। আবার ইউ ইকুয়ালস টু মাইনাস 2 মানে 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 2, তার মানে x মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস হাফ, তার মানে x ইকুয়ালস টু হয়ে যাবে এখানে আমার হাফ। তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটে পয়েন্ট আমি এমন পেয়ে গেছি যে তিনটে পয়েন্টের জন্য এখানে ফাংশনটা y ইকুয়ালস টু 1 বাই ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 2 টা আনডিফাইন হচ্ছে। কি কি তিনটে পয়েন্ট? একটা পয়েন্ট হচ্ছে x ইকুয়ালস টু 1, আর একটা পয়েন্ট হচ্ছে x ইকুয়ালস টু 2, আর একটা পয়েন্ট হচ্ছে x ইকুয়ালস টু হাফ। এই তিনটে পয়েন্টের জন্য আনডিফাইন হবে, এবং অপশন এখানে অ্যান্সার আমি দেখতেই পাচ্ছি সি এতে আমাদের গ্রিন মার্ক করা আছে, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে অঙ্কটা করলাম সেটা আগে ভালো করে বোঝো, কোন কোন পয়েন্টে আনডিফাইন্ড আসতে পারে। যদি ইউটাই আনডিফাইন্ড হয়ে যায় তাহলে তো এখানে ওয়াই ফাংশনটা পুরোটাই আনডিফাইন্ড হবে। তো ইউটা আনডিফাইন্ড হচ্ছে কোন পয়েন্টে, এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে। নেক্সট দেখা যাবে ওয়াই ফাংশনের নিচেটা ডিনোমিনেটরটা 0 হয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে। ডিনোমিনেটরটা 0 হচ্ছে কোন কোন পয়েন্টে, ইউ ইকুয়ালস টু 1 পয়েন্টে আর ইউ ইকুয়ালস টু মাইনাস 2 পয়েন্টে। ইউ ইকুয়ালস টু 1 পয়েন্ট মানে x ইকুয়ালস টু 2 পয়েন্ট, আর ইউ ইকুয়ালস টু মাইনাস 2 পয়েন্ট মানে x ইকুয়ালস টু হাফ পয়েন্ট। তাহলে টোটালি x এর তিনটে ভ্যালু পেলাম, যে তিনটে ভ্যালুর জন্য y ফাংশনটা টোটালি আনডিফাইন্ড আসবে, এবং ওই তিনটে ভ্যালুর জন্যই y ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। আদার্স সমস্ত জায়গায় y টা কিন্তু কন্টিনিউয়াস। ওকে।
এরপর দেখো এখানে বেশ কিছু আমি নোট লিখিয়ে দিয়েছি, যে নোটগুলো তোমাদের কি বলা হচ্ছে ভালো করে দেখে নাও। ইফ gx is continuous at x equals to a and fx is continuous at ga, then f of gx by f compose gx is continuous at x equals to a. ওকে, 2 নম্বর নোট কি বলছে, যদি gx টা কন্টিনিউয়াস হয়, gx টা ডিসকন্টিনিউয়াস হয় at x equals to a, x equals to a তে যদি gx টা ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে f compose gx টা ডিসকন্টিনিউয়াস হতেও পারে নাও পারে। ওকে, নেক্সট কি বলছে, ইফ gx ইজ আনডিফাইন্ড, gx টা যদি আনডিফাইন্ড হয়ে যায় তাহলে x ইকুয়ালস টু a তে, তাহলে f কম্পোজ gx টা অবভিয়াসলি ডিসকন্টিনিউয়াস হবে। তিনটে জিনিস আমি এখানে বলেছি। ফার্স্ট অফ অল gx টা একটা পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, fx টা g অফ a তে কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, f কম্পোজ gx অবভিয়াসলি কন্টিনিউয়াস হবে ওই x ইকুয়ালস টু a পয়েন্টে। কিন্তু যদি gx টাই ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তাহলে f কম্পোজ gx টা কি হবে, f কম্পোজ gx টা ডিসকন্টিনিউয়াস হতেও পারে নাও পারে, আমরা সিওরলি বলতে পারবো না, সেটা আমাদেরকে চেক করে বলতে হবে। কিন্তু gx টা যদি আনডিফাইন্ড হয় at x equals to a, তাহলে আর কিছু চেক করার প্রয়োজনই নেই, f কম্পোজ gx টা a পয়েন্টে অবভিয়াসলি ডিসকন্টিনিউয়াস হবে। এই তিনটে জিনিস মাথায় রাখবে, কোনো সময় কোনো কোশ্চেনের অপশনে হয়তো চলে আসতে পারে, বা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে কনসেপ্টকে কাজে লাগতে পারে, তাই আমি তিনটে জিনিস নোট করে তোমাদেরকে বলে দিলাম, খেয়াল রাখবে। এরপর দেখো একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল করো, এখানে বলছে ইফ x ইকুয়ালস টু u, x equals to u is a point of discontinuity of fx, lim n tends to infinity cos to the power 2n x, then the value of cos u। তাহলে কি বলতে চাইছে, যে x equals to u পয়েন্ট গুলো হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। তাহলে প্রথমেই আমাকে বার করতে হবে যে fx এর কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, সেই পয়েন্টে cos এর ভ্যালুটা কি সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ cos u গুলো বার করতে হবে, যেখানে u গুলো হচ্ছে fx এর ডিসকন্টিনিউটি, fx এর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। তাহলে এখানে তোমরা fx দেখেই ভাবছো হয়তো যে বাবা এটা কি ধরনের fx, খুব শক্ত হবে নিশ্চয়ই অঙ্কটা, কিন্তু সত্যিই অঙ্কটা খুব সোজা। cos টু দি পাওয়ার 2nx কে আমি ভাঙবো cos স্কয়ার x, এটাকে এইভাবে ভাঙবো cos স্কয়ার x x হোল টু দি পাওয়ার n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ cos স্কয়ার x হোল টু দি পাওয়ার n অ্যাজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fx এর এক একটা ভ্যালু আসবে। ওকে, আমি fx এর যদি এখানে ভ্যালু ক্যালকুলেট করি, অর্থাৎ প্রথমে যদি আমি f অফ পাই বাই 4 বার করি, তাহলে আমার দেখো কি আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos পাই বাই 4 এর মান হচ্ছে 1 বাই রুট 2, cos স্কয়ার পাই বাই 4 এর মান হচ্ছে 1 বাই 2, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 2 টু দি পাওয়ার n কি হবে, 0 হবে। কেন 0 হচ্ছে, কারণ আমি লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখবে, লিমিট ছোট করে লিখতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r টু দি পাওয়ার n ইকুয়ালস টু অলওয়েজ 0 আসে যখন r টা 0 থেকে শুরু করে 1 এর ছোট হয়, অর্থাৎ 1 এর থেকে ছোট যদি r এর ভ্যালু হয়, সেক্ষেত্রে r টু দি পাওয়ার n অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি সর্বদা 0 আসে। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1 বাই 2, এটা 1 এর থেকে ছোট, তাই 1 বাই 2 হোল টু দি পাওয়ার n অ্যাজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে 0। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি করি এখানে যে f অফ ধরো পাই বাই 3 ভ্যালু, f অফ পাই বাই 3 কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos পাই বাই 3 মানে হচ্ছে 1 এর 2, cos স্কয়ার পাই বাই 3 মানে হচ্ছে 1 এর 4, তাহলে এটা হবে 1 এর 4 হোল টু দি পাওয়ার n। সেম 1 এর 4 r এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হচ্ছে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি এর ভ্যালুটা হয়ে যাবে 0। এবার তোমরা হয়তো বলবে স্যার cos স্কয়ার x এর ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যেই থাকে, বা cos x এর ভ্যালু তো -1 থেকে +1 এর মধ্যেই থাকে, তো বেশিরভাগই তো সব 1 এর থেকে ছোট ভ্যালু আসবে, তাহলে সব ভ্যালুর জন্যই কি f অফ x টা 0 দেবে? এই জায়গাটা এবার আমরা একটু ডিটেইলসে ডিসকাস করব। দেখো এই জায়গাটা আমরা একটু ডিটেইলসে ডিসকাস করব, সেটা হচ্ছে আমরা জানি -1 আর +1 এর মধ্যে থাকে cos x, -1 থেকে +1 পর্যন্ত। যখন cos স্কয়ার x হয়ে যাবে তখন এটা হয়ে যাবে 0 থেকে 1 পর্যন্ত, কারণ স্কয়ারটা কখনো মাইনাস ঋণাত্মক ভ্যালু নেবে না, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। ওকে, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে 0 লেস অর ইকুয়ালস টু cos x লেস দেন 1 আসবে কোথায়, আর cos x
এই যে ইকুয়ালস টু 1টা আছে সেটা আসবে কোথায়? cos x ইকুয়ালস টু 1 কোথায় আসবে? সরি cos x নয়, cos স্কয়ার হচ্ছে, cos স্কয়ার। যেহেতু cos স্কয়ার x টা 0 আর 1 এর মধ্যে আছে, তাই 0 আর 1 এর মধ্যে cos স্কয়ার x টা থাকবে x এর কোন কোন ভ্যালুসের জন্য, আর cos স্কয়ার x টা 1 হবে x এর কোন কোন ভ্যালুসের জন্য। দেখো x এর ভ্যালু আমি যদি পাই নি, তাহলে cos x এর ভ্যালু মাইনাস পাই, cos স্কয়ার x এর ভ্যালু সরি cos x এর ভ্যালু, x এর ভ্যালু আমি যদি পাইনি, cos x এর ভ্যালু কি হবে? cos পাই, তার মানে -1। cos স্কয়ার পাই এর ভ্যালু কি হবে? +1। তাহলে আমি দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু পাই এতে আমার কি হচ্ছে, x ইকুয়ালস টু পাই এতে আমার cos স্কয়ার x এর ভ্যালু 1 আসছে। x এর ভ্যালু যদি আমি 0 নিই, cos স্কয়ার x এর ভ্যালু 1 আসবে। তার মানে অ্যাকচুয়ালি আমাকে লিখতে হবে 0 পাই, এছাড়াও আর কি কি ভ্যালু হতে পারে? যদি মাইনাস পাই নিই, cos অফ মাইনাস পাই এর ভ্যালুও -1, cos স্কয়ার মাইনাস পাই এর ভ্যালু +1। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্লাস পাই, মাইনাস পাই, +2 পাই, -2 পাই, +3 পাই, -3 পাই ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু cos স্কয়ার x এর ভ্যালুটা +1 আসবে। অর্থাৎ x ইকুয়ালস টু n পাই, যেখানে n টা 0 +-1 +-2, অর্থাৎ যে কোনো ইন্টিজার +-1 +-2 এইভাবে চলতে থাকবে, সবের জন্যই cos স্কয়ার x এর ভ্যালুটা হয়ে যাবে কি 1। তাহলে cos স্কয়ার x এর ভ্যালু কখন 0 থেকে স্টার্ট করে 1 এর থেকে ছোট হবে? যখন x এর ভ্যালু n পাই ছাড়া অন্য কিছু হবে। x নট ইকুয়াল টু n পাই হলেই সমস্ত ভ্যালুসের জন্য cos স্কয়ার x টা লেস দ্যান 1 হবে। ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমি একটা পেজ নিয়ে নিই, নতুন পেজ, যে লিমিট, আচ্ছা fx equals to limit n tends to infinity cos square x whole to the power n equals to কি হবে? cos square x এর ভ্যালুটা যখন 0 থেকে 1 এর মাঝে থাকবে সব সময় এটা r টু দি পাওয়ার n, মানে r টা যখন 1 এর থেকে ছোট হবে, একটু আগেই বললাম সব সময় ভ্যালু দেবে 0। এবং কখন হবে এটা? এটা হবে যখন x গুলো নট ইকুয়াল টু n পাই হবে। ওকে, আবার একইভাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওকে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos স্কয়ার x হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়ালস টু কি হবে? cos স্কয়ার x এর ভ্যালু 1 হবে, 1 হলে 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n। এইখানে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ আছে যেটা আমি তোমাদেরকে বলবো, এটা হচ্ছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার n কি হবে? 1 টু দি পাওয়ার ইনফিনিটি হবে না, 1 টু দি পাওয়ার ইনফিনিটি হবে না। 1 টু দি পাওয়ার ইনফিনিটি কখন হয়েছিল? যখন fx হোল টু দি পাওয়ার gx ছিল, এবং fx টা টেন্ডস টু 1 এবং gx টা টেন্ডস টু ইনফিনিটি, দুটোই টেন্ডস টু ছিল, তাই 1 টু দি পাওয়ার ইনফিনিটি ইনডিটারমিনেট ফর্ম এসেছিল। এখানে 1 টা হচ্ছে পারফেক্ট ভ্যালু, আমি বারবার বলছি লিমিটের পারফেক্ট ভ্যালু অ্যান্ড টেন্ডিং ভ্যালুর মধ্যে ডিফারেন্স আছে। ইনডিটারমিনেট ফর্ম তখনই আসবে যখন টেন্ডিং ভ্যালু ধরা হবে, বাট পারফেক্ট ভ্যালুতে কখনো ইনডিটারমিনেট ফর্ম আসবে না। তো এখানে পারফেক্ট ভ্যালু যখন 1 মাথায় n, অতএব এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম নয়। যখন পারফেক্ট 1 এর মাথায় আমি যত বড়ই সংখ্যা নিই না কেন সর্বদা ভ্যালু দেবে 1, এটাই হচ্ছে চালু। পারফেক্ট ভ্যালুর মাথায় যত বড় পাওয়ারই থাক না কেন সেটার ভ্যালু হয়ে যাবে 1, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার n এর ভ্যালু হয়ে যাবে 1। কখন 1 দেবে? যখন x গুলো n পাই হবে। তার মানে আমি fx এর অ্যাকচুয়ালি ভ্যালু কি পেলাম? fx ফাংশনটা অ্যাকচুয়ালি কি পেলাম? 0 যখন x নট ইকুয়ালস টু n পাই, 1 যখন x ইকুয়ালস টু n পাই। এই হচ্ছে আসলে fx ফাংশনটা। এই fx ফাংশনটা বার করার জন্য আমাকে এত কিছু করতে হলো। তো এই এত জটিল আমরা ভাবছিলাম, কিন্তু ফাংশনটা অ্যাকচুয়ালি জটিল নয়, খুব সোজা একটা ফাংশন, যেটাকে বার করে নিতে পারলে তবেই সোজা, না হলে কিন্তু শক্ত। ওকে, এবার আমাদেরকে বলছে যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি গুলোকে খুঁজতে হবে, কোন কোন পয়েন্টে তাহলে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আমি পরিষ্কার দেখেই বুঝতে পারছি যে এই ফাংশনটা কি হবে না, আমি যদি গ্রাফ প্লট করি একটা, ধরো এখানে আমি একটা গ্রাফ প্লট করছি, তাহলে এটা বুঝতে পারবে। তোমরা এমনি ডেফিনেশন দিয়েও করতে পারো, আমি গ্রাফ দিয়ে একটু নতুনত্ব ভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো। ওকে,
এই ধরো আমাদের গ্রাফ। এখন আমাদের কি আছে, ফাংশনটা আসছে যখন এফ এক্স গুলো এন পাই মানে কি, এন পাই মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এখানে ধরো মাইনাস পাই, এটা হচ্ছে 0, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস পাই, এটা প্লাস 2 পাই, এটা মাইনাস 2 পাই, এখানে 3 পাই। এই পয়েন্টগুলোতে কি হচ্ছে না, এই পয়েন্টগুলোতে ভ্যালু নিচ্ছে এক্স ইকুয়ালস টু এন পাই এর ভ্যালু নিচ্ছে 1, অর্থাৎ এইটা যদি 1 হয় তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, ওকে। আর এন পাই ছাড়া বাকি সমস্ত জায়গায় কি হচ্ছে না, ভ্যালু নিচ্ছে 0, অর্থাৎ এটাকে গ্রাফে প্লট করতে হলে আমরা এইভাবে করব যে এই পাই এর পয়েন্টগুলোকে হলো সার্কেল দেবো, এন পাই পয়েন্টগুলোকে হলো সার্কেল দেবো, হলো সার্কেল মানে এই পয়েন্টগুলোর এফ এক্স এর ভ্যালুটা উপরে আছে, বাদ বাকি এদের মাঝে সব 0, অর্থাৎ গ্রাফটা এক্স অক্ষ বরাবর, এদের মাঝের গুলো পয়েন্টগুলো সব এক্স অক্ষ বরাবর, গ্রাফটা এরকম হবে, ওকে। চলতে থাকবে এদিকে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে পাই, 2 পাই, 3 পাই এই পয়েন্টগুলোর মাঝের অংশটাতে গ্রাফটা নিরবিচ্ছিন্নভাবে চলছে, স্ট্রেট লাইনে নিরবিচ্ছিন্নভাবে চলছে, শুধুমাত্র 3 পাই এ গিয়ে ব্রেক করছে, 2 পাই এ গিয়ে ব্রেক করছে, পাই এ গিয়ে ব্রেক করছে, মাইনাস পাই এ ব্রেক করছে, মাইনাস 2 পাই এ ব্রেক করছে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এন পাই এ ব্রেক করছে, যেখানে এন গুলো কি 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, এইভাবে যে কোনো ইন্টিজার। তাহলে আমরা জানি যে পয়েন্টে কার্ভগুলো ব্রেক করে সেই পয়েন্টগুলি অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে x ইকুয়ালস টু এন পাই এটাই হবে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, অর্থাৎ u হচ্ছে এন পাই, u ইকুয়ালস টু এন পাই। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছে, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি নয়, যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে ভ্যালু অফ cos u, cos u এর ভ্যালুটা আমাদেরকে বার করতে বলেছে। cos u এর ভ্যালুটা তাহলে কি হবে, cos u মানে এখানে তাহলে আমরা পেয়ে যাব যে cos n পাই। এখন একটা জিনিস দেখো, cos প্লাস পাই এর cos পাই এর ভ্যালু কি হয় -1, cos মাইনাস পাই এর ভ্যালু -1, cos 2 পাই এর ভ্যালু কি হবে +1, তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, প্লাস cos -2 পাই এর ভ্যালু কি হবে +1, cos 3 পাই এর ভ্যালু -1, cos 4 পাই এর ভ্যালু +1, অর্থাৎ n টা যখন ইভেন হবে তখন, অর্থাৎ n এর মানটা যখন 2, 4, 6, 8 হবে তখন cos n পাই এর ভ্যালু হয়ে যাবে +1, আর n টা যখন অড নাম্বার হবে 1 হবে, 3 হবে বা -1 হবে, -3 হবে, তখন cos n পাই এর ভ্যালু হয়ে যাবে -1। তাই cos n পাই এর ভ্যালু অ্যাকচুয়ালি হবে -1 টু দি পাওয়ার n। এটা তোমরা অলরেডি অনেকে জানো, ট্রিগনোমেট্রিতে পড়েছো, ক্লাস 11 পড়ানো হয়েছে, আর যদি না জানো তার জন্য আমি বলে দিলাম, অর্থাৎ n এর মান অড হলে +1, n এর মান ইভেন হলে +1, n এর মান অড হলে -1, অর্থাৎ cos n পাই বা cos u এর ভ্যালু আমার আসছে -1 টু দি পাওয়ার n, এন্ড এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল দেয়াই আছে, অপশন সি -1 টু দি পাওয়ার n। এরপর আমরা চলে আসবো কন্টিনিউটি ইন অ্যান ইন্টারভাল। একটা ইন্টারভালে কন্টিনিউটি কি হবে, এতক্ষণ আমরা পড়ছিলাম কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টে কন্টিনিউটি কি হয়। এবার আমরা পড়বো কন্টিনিউটি অ্যাট এ ইন অ্যান ইন্টারভাল। ইন্টারভাল দু রকমের হয়, আমরা জানি একটা ওপেন ইন্টারভাল বা মুক্ত বিস্তার, একটা ক্লোজড ইন্টারভাল বা বদ্ধ বিস্তার। ওপেন ইন্টারভাল দেখতে কিরকম হয়, ওপেন ইন্টারভাল এরকম হয়, ওপেন ইন্টারভাল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে a, b, আর ক্লোজড ইন্টারভাল হবে এরকম। এবার ওপেন ইন্টারভাল ক্লোজড ইন্টারভালের মধ্যে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এদের বৈশিষ্ট্যটা। ওপেন ইন্টারভাল আমরা যখন নেব, ধরো ওপেন a, b, তার মানে এর মধ্যে a টাও ইনক্লুডেড নেই, b টাও কিন্তু ইনক্লুডেড নেই, অর্থাৎ a আর b এর মাঝের পোরশনটা আছে। আমি যদি নাম্বার লাইন দিয়ে বোঝাই, তাহলে এটা যদি হয় a, এটা যদি হয় b, তাহলে a আর b এর মাঝের পোরশনটা আছে শুধুমাত্র ওপেন ইন্টারভাল a b এর মধ্যে। কিন্তু ক্লোজড ইন্টারভাল a b এর ক্ষেত্রে কি হবে, এটা যদি হয় a, এটা যদি হয় b, তাহলে a থেকে শুরু করে একদম b পর্যন্ত সমস্ত বিন্দুই ক্লোজড ইন্টারভাল a, b এর মধ্যে থাকে। তো আমরা প্রথমে এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ওপেন ইন্টারভালে কন্টিনিউটি বলতে কি বোঝায়। দেখো ওপেন ইন্টারভালে কন্টিনিউটি এখানে বলাই হচ্ছে যে ওপেন ইন্টারভাল মানে শুধুমাত্র মাঝের পয়েন্টগুলো আছে, এন্ড পয়েন্ট দুটো নেই, অর্থাৎ এ ফাংশন ইজ fx is said to be continuous in an open interval ab, if fx is continuous at each and every point of open interval ab। এই ডেফিনেশন, এর আর কিছু নেই।
ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস মানে ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এবং তার মানে হচ্ছে কি গ্রাফটাই কি হবে না, এখানে একটা হলো সার্কেল পড়বে, এখানে একটা হলো সার্কেল পড়েছে, এদের মাঝের পোর্শনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, এই এ আর বি পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, এখানে বলা যাচ্ছে গ্রাফ ইজ নট কন্টিনিউয়াস এট বি। ঠিক আছে, আমাদেরকে বিটাকে ইনক্লুড করতেও হবে না, বি এর মাঝে এ আর বি এর মাঝের পোর্শনটা কন্টিনিউয়াস হলেই আমি বলতে পারবো ওপেন ইন্টারভাল এ কমা বি তে কন্টিনিউয়াস হচ্ছে। ওকে, নেক্সট চলে আসবো কন্টিনিউটি ইন ক্লোজড ইন্টারভাল। এক্ষেত্রে আমি কি বলেছি যে গ্রাফটাতে দেখো এ পয়েন্টটা ইনক্লুডেড, বি পয়েন্টটা ইনক্লুডেড, তাই এদেরকে কিন্তু ডার্ক সার্কেল দেওয়া হয়েছে। পয়েন্ট ইনক্লুডেড মিনস ডার্ক সার্কেল। তাহলে এ থেকে স্টার্ট করে বি পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস। তার মানে একটা জিনিস খেয়াল করো যে এ ক্লোজড ইন্টারভাল যদি এ কমা বি তে কন্টিনিউয়াস হয়, তার মানে এদের মাঝের সমস্ত পয়েন্টে তো কন্টিনিউয়াস হবেই। মাঝের সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার অর্থই হচ্ছে ওপেন ইন্টারভাল এ বি তে কন্টিনিউয়াস। ওপেন ইন্টারভাল এ বি মানেই হচ্ছে এ আর বি এর মাঝের পয়েন্টগুলোকে বোঝাচ্ছে। তাহলে ওপেন ইন্টারভাল এ অ্যান্ড বি তে সবার প্রথম কন্টিনিউয়াস হতে হবে। তারপর যেহেতু এ পয়েন্টটাও ইনক্লুডেড, তাহলে এখান থেকে আমি কি বলবো, এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে। কিন্তু এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে আমরা কি জানি, এর লেফট এর রাইট দুদিক থেকেই কন্টিনিউয়াস হতে হয়। কিন্তু ক্লোজড ইন্টারভালে এ থেকে স্টার্ট হয়েছে, এর লেফটে কিন্তু কিছু নেই, শুধুমাত্র এ থেকে স্টার্ট হয়ে এর রাইটে গেছে। সেই জন্য আমরা এ পয়েন্টে শুধু কন্টিনিউয়াস না বলে বলবো এ পয়েন্টে রাইট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এখন রাইট কন্টিনিউয়াস কি জিনিস? রাইট কন্টিনিউয়াস মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, অর্থাৎ এ প্লাস মানে এর ডান সাইডের লিমিটটা, রাইট হ্যান্ড লিমিট অ্যাট এ, সেটা ইকুয়াল হয়ে যাবে এ পয়েন্টে অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে। তো তাহলেই এ পয়েন্টে রাইট কন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, এ পয়েন্টে শুধু কন্টিনিউয়াস হবে না, কারণ এর লেফট হ্যান্ড সাইডে কিছু নেই, লেফট সাইড থেকে নেই। কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে আমরা জানি লেফট অ্যান্ড রাইট দুটো সাইড থেকে আমরা এর দিকে এগোতে পারি, এবং ফাংশনটা সেই হিসাবে যেদিকে এগোয় সেটা হয় অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালু। কিন্তু এ পয়েন্টে আমি অ্যাকচুয়াল লিমিট বার করতে পারবো না, রাইট হ্যান্ড লিমিটটা আমাকে নিতে হবে। সেই রাইট হ্যান্ড লিমিটটা যদি ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু সঙ্গে এফ অফ এর সঙ্গে ইকুয়াল হয়, তাহলেই বলবো রাইট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে বি পয়েন্টে আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডে কিছু নেই, বি পয়েন্টে রাইট হ্যান্ড সাইডে কিছু নেই, যা আছে সব লেফট হ্যান্ড সাইডে। বি পয়েন্ট থেকে স্টার্ট করে তার লেফটে আছে, তাহলে বি পয়েন্টে আমরা যেটা বার করব সেটা হচ্ছে লেফট কন্টিনিউয়াস, এবং সেটা হবে লিমিট এক্স টেন্ডস টু বি মাইনাস এফ এক্স, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এফ অফ বি। ভেরি ইজি। তো ক্লোজড ইন্টারভালে কন্টিনিউটির শর্তই হচ্ছে এটা, যে ক্লোজড ইন্টারভাল এ কমা বি তে কন্টিনিউটি হতে গেলে, কন্টিনিউয়াস হতে গেলে ওপেন ইন্টারভাল এ বি অর্থাৎ এ আর বি এর মাঝের সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে, এবং লেফট হ্যান্ড এন্ড অর্থাৎ এ পয়েন্টে রাইট কন্টিনিউয়াস, বি পয়েন্টে লেফট কন্টিনিউয়াস হতে হবে। এই হচ্ছে শর্ত। এরপর আসছি অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। অ্যালজেব্রা অফ কন্টিনিউটি কিছুই না, লিমিটের মতোই। যেখানে আমার বলা হচ্ছে যদি এফ এক্স, আচ্ছা কালিটাকে চেঞ্জ করে নিই, বলা হচ্ছে এফ এক্স আর জি এক্স আর টু কন্টিনিউয়াস ফাংশন continuous at some point x equals to a, then এক নম্বর কি হবে, fx plus gx is continuous। continuous কে আমি সংক্ষেপে cont লিখি। similarly fx minus gx এটাও continuous। 2 নম্বর fx into gx is continuous। 3 নম্বর fx divided by gx এটাও কন্টিনিউয়াস, যদি ডিভিশনের ক্ষেত্রে একটা কন্ডিশন আরেকটা লেগে যাবে যে gx নয়, এটা জি এ অ্যাকচুয়ালি, জি এ নট ইকুয়ালস টু 0 হয়, কারণ নিচে যদি 0 চলে আসে তাহলে কি হবে, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাই জি অফ এটা নট ইকুয়ালস টু 0 হলেই fx বাই gx টাকেও কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু a হবে, যদি fx আর gx বোথ কন্টিনিউয়াস হয়। এই হচ্ছে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস, আর কিচ্ছু নেই এর মধ্যে। চলে যাব। তো আজকের আমার কন্টিনিউটির ক্লাস এখানে স্টপ হলো। নেক্সট দিন আমরা কন্টিনিউটি নেক্সট টপিক থেকে স্টার্ট করব, অর্থাৎ টাইপস অফ ডিসকন্টিনিউটি মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং টাইপ অফ ডিসকন্টিনিউটি করার পর এছাড়া ডিসকন্টিনিউটির বিভিন্ন টাইপকে আমরা গ্রাফিক্যালি বুঝবো, এছাড়া এখানে বিভিন্ন প্রবলেম সলভ করব, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম করব,
আরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। এখানে দেখতে পাচ্ছ WBJEE এর আরো কোশ্চেন আছে, সেগুলো সলভ করব। তো আমাদের পরের দিনের বেশ কিছু ক্লাস কিন্তু আমাদের রয়ে যাচ্ছে, তাই পরের দিনের ক্লাসটা আরো ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা ভালো করে দেখে নিয়ে বুঝে নিয়ে কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে। পরের দিন তাহলে নেক্সট ক্লাসটা করব। নেক্সট ক্লাস পরের দিন খুব তাড়াতাড়ি আসবে এবং কন্টিনিউটি পরের দিন কমপ্লিটলি শেষ করে দেবো। তাহলে আজকে এখানে ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে আবারও বলছি একটা থামস আপ করবে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, কেমন লাগছে জানাবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে।